প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, গত ৮ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮৫ জন মানুষ। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৭২৭ জন। শনাক্তের হার ২০.২৭%। খুলনা বিভাগে রেকর্ড ৩৪ জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে মারা গেছেন ১৬ জন। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে দেশে আবারও করোনা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সীমান্তবর্তী জেলাগুলো থেকে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে শুরু করেছে সারা দেশে। সামনের দিনগুলোতে ভয়াবহতা বাড়ার শঙ্কা করছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড়। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় করোনা বাড়ছে, বিধিনিষেধে কাজ কি হবে? এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার আ.ফ.ম. রুহুল হক এমপি, আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আমানুল্লাহ ফেরদৌস, আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন, পাবলিক হেলথ এক্সপার্ট ডাক্তার লেলিন চৌধুরী, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদি নওয়াজ এবং যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটির সিনিয়র গবেষক অ্যাসোসিয়েট ডক্টর খন্দকার মেহেদি আকরাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন ফেসবুকেও। আমরা যে মূল আলোচনায় প্রথমে আমি খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর মেহেদি নওয়াজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেন খুলনার অবস্থা খারাপ হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ এবং যারা দেখছেন। আমরা খারাপ হচ্ছে বিষয়টা এরকমই বলি, সেটা হচ্ছে যে আমরা খারাপ তো হয়েছিল। এখন খুলনা অর্থাৎ খুলনা আমাদের বেল্ট, একটা একটি বড় বেল্ট। এই বেল্টে আমরা জানি যে আমাদের ইন্ডিয়ার সাথে এই বেল্টে একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক, এবং শুধু তাই নয়, এই অঞ্চলের মানুষের সাথে ওই অঞ্চলের পশ্চিমবাংলা এবং আরো ভিতরে যদি বলি আমাদের একটা সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে। চিকিৎসা পারপাসে আমাদের এই অঞ্চলের মানুষের ওখানে যায় এবং নানাভাবে যায়। এটা যখন করোনা কমে এসেছিল, অর্থাৎ আমি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির কথা বলি, ফেব্রুয়ারি, তখন প্রচুর পরিমাণে মানুষ ইন্ডিয়াতে গিয়েছে এবং চিকিৎসার জন্য তো গিয়েছে, বেড়াতেও গিয়েছে। সেখান থেকে আমাদের অনেক সুধীবৃন্দ তারাও গিয়েছেন ঘুরতে। তো আলটিমেটলি এই বেল্টটা অনেক বড়। এই বেল্টে 3টা মাত্র জায়গা আছে যে সরকারি ভাবে। না, করোনার সময় তো কোনো বেড়ানোর সুযোগ ছিল না, কোনো ট্যুরিস্ট ভিসা অ্যালাউ করেনি। কিভাবে বেড়াতে গেল তারা? না, এটা 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 যখন আমি একটু আগের কথা বলছি, তারপরে কারণ গত ১.৫-২ বছরে কিন্তু একটা ভিসাও কিন্তু দেওয়া হয়নি বেড়ানোর জন্য। জি না, তখন দেওয়া হয়নি। না, খুলনার অবস্থা তো ইদানিং খারাপ হচ্ছে, আগে তো এত খারাপ ছিল না আসলে। আমি এই ব্যাখ্যাটাই চাইছি যে কেন এই সময় খুলনা এবং রাজশাহীর অবস্থা খারাপ হচ্ছে। প্লিজ, আমি সেটা বলছি। এখন খারাপ হচ্ছে, এখন যে এই যে ডেল্টা ভেরিয়েন্ট, এটা একটা ভেরিয়েন্টের কিন্তু একটা বিবর্তন বা রূপান্তর ঘটেছে, এবং এটা যতক্ষণ পর্যন্ত আমি তাকে স্থায়ী হতে দিব, অর্থাৎ আমরা যখন এই অঞ্চলে মানুষ খুব বেশি পরিমাণে মাস্ক বা বাধা নিষেধ অথবা আমরা বিধি নিষেধ যেটা বলি, যেগুলো মানি নাই, এগুলোর মধ্যে যখন এই করোনা ভাইরাসকে আমরা বাড়তে দিয়েছি, তখন সে শক্তিশালী হয়েছে। এটা হয় বাস্তবতা। তো এরকম একটা জায়গা থেকে আমরা তাদেরকে এক প্রকার চাষ করেছি আমরা বলবো। এবং দেখেন, আমরা যতভাবে এই অঞ্চলে লকডাউন হয়েছে, লকডাউন এবারই শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে একটা উপর্যুপরি লকডাউন, কিন্তু ইতিপূর্বে কোনো লকডাউনই কিন্তু কার্যকর ছিল না এবং এটা কোনো ইফেক্টিভও ছিল না। মানুষ যত ঘুরেছে, জেলা টু জেলাকে মানুষ ঘুরেছে। আমার সাতক্ষীরা যে এই যে বেল্ট, এই বেল্টের সাথে কিন্তু আমার ইন্ডিয়ার অনেকগুলো জায়গা আছে, বেনাপোল এবং ভোমরা এবং দর্শনা বাদে অনেক বেল্টের অনেক জায়গা আছে, যেখানে আমি তো কালীগঞ্জ, নলতা, এই অঞ্চলে এমনও জায়গা আছে যে আপনার একটা নদীর পাড়ের ওপারে ইন্ডিয়া। বিষয়টা এমনও আছে, খুব অনেক অবৈধ জায়গা আছে যেগুলো মানুষ এখন আসা যাওয়া করে। এর সাথে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে মানুষ এই যে যাতায়াত করেছে, আসছে এবং এখানে ছিল ভেরিয়েন্ট গুলো। তো এইটা কিন্তু আমি মনে করি এই অঞ্চলে যেগুলো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তাতে ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণটাই বেশি। আর ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণের একটা যারা এক্সপোনেনশিয়াল একটা জায়গায় কিন্তু এটা যায়, এটা এখন আমাদের আক্রান্ত কিন্তু চূড়ান্ত পর্যায়ে। আমরা যেটা 39 আজকে যদি হয়ে থাকে, এটা কিন্তু আসলে 39 নয় খোলার জন্য, জেলার জন্য আমি বলি। এটা হিসাব করলে আপনি যত বেশি মানুষ মানে তার পজিটিভ টেস্ট দিচ্ছে, আজকে 563টার ভিতরে রেজাল্ট এইটা, অথবা 600-র ভিতরে, কিন্তু আমরা যখনই আমরা 700 ছাড়িয়ে যাব পরীক্ষায়, আমরা 800 ছাড়িয়ে যাই পরীক্ষায়, আমাদের এই সংখ্যা কিন্তু আরো বাড়ে।
অর্থাৎ ইটস নট এ কনস্ট্যান্ট ভেরিয়েবল, জি। এটা একটা ভেরিয়েবল। এটা অনেক ধন্যবাদ আপনাকে। আমি যাব ডক্টর খন্দকার মেহেদী। আপনি যদি বলেন যে ভেরিয়েন্ট জানাটা কত জরুরি, এর আগে ডাক্তার মুস্তাক বলেছিলেন যে এটা অত গুরুত্বপূর্ণ না আসলে ভেরিয়েন্টের ব্যাপারটা, আপনি কিভাবে দেখছেন? ডক্টর মুস্তাক স্যার উনি ঠিকই বলেছেন যে অত গুরুত্বপূর্ণ না, কিন্তু একটা সার্টেন লেভেলে কিন্তু এটা আবার খুব গুরুত্বপূর্ণ। যেমন এই পার্টিকুলার ভ্যারিয়েন্টটা, এটা কিন্তু এখন প্রফেসর অ্যান্টনি ফাউচিও বলছেন যে এটা একটা থ্রেট, একটা গ্লোবাল থ্রেট। আমরা ইউকে তে যারা আছি তারা কিন্তু জানি যে আমাদের পলিসি চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এই ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে। ইউকে তে ডেল্টা ভ্যারিয়েন্টের উপরে যথেষ্ট গবেষণা হয়েছে এবং তা থেকে দেখা যায় যে ডেল্টা ভ্যারিয়েন্টটা অ্যাকচুয়ালি এ পর্যন্ত যতগুলো ভ্যারিয়েন্ট আমরা জানি জি। করোনা ভাইরাসের, তার চেয়ে সবগুলো ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি দ্রুত সংক্রমণশীল। সো এটা যে একেবারে ইগনোর করা যাবে তা না, তবে এটা নির্ভর করে যে আজকে আবার দেখলাম যে বলা হচ্ছে ডেল্টা প্লাস, এর মানে কি আসলে? না, ডেল্টা প্লাসে সামান্য আরেকটি অ্যাডিশনাল মিউটেশন জি। দেখা গেছে যে এই 417 K417 এই মিউটেশনটা এর আগেও ছিল। আসলে এগুলো ফ্রিকোয়েন্ট মিউটেশন, এই যে কয়েকটা পয়েন্ট আমরা বলি এসব জায়গায় সচরাচর মিউটেশন গুলো হচ্ছে। প্লাস মিউটেশন দিয়ে এত ভয়ের কোনো কারণ নেই। অনেক সময় দুটো মিউটেশনের কারণে ভাইরাস কিন্তু স্লো হয়ে যেতে পারে, যেটাকে বলে যে ভাইরাস যদি ইমিউন এসকেপার হয় সেক্ষেত্রে সে আবার লেস ইনফেকশাস হয়। আবার কখনো কখনো যে ভাইরাসগুলো খুব বেশি ইনফেকশাস সেটা কিন্তু আবার লেস ইমিউন ইভেডার। সো আসলে এটা অনেক সময় গিভ অ্যান্ড টেক মাধ্যমে চলে। তো সহজ কথা হচ্ছে যে ভ্যারিয়েন্ট গুরুত্বপূর্ণ বাংলাদেশে ছিল 2 সপ্তাহ আগে। এখন আর ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তা করে লাভ নেই, কারণ এখন এই ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন যেটা দরকার সেটা হইতেছে কিছু স্বাস্থ্যবিধি স্ট্রিক্টলি মেনটেন করা এবং জনগণকে সচেতন করা যে পূর্বে যতটা কম ইনফেকশন হয়েছে তার চেয়ে কিন্তু আমরা 40-50 গুণ বেশি ইনফেকশন দেখি। অনেক ধন্যবাদ ডক্টর মেহেদী, সঙ্গী থাকুন, আমি ফিরবো আপনার কাছে। ডাক্তার মুস্তাক, আপনি যদি বলেন যে সীমান্তবর্তী জেলাগুলোর যে অবস্থা এবং ঢাকাও বলা হচ্ছে যে এই সংক্রমণ দ্রুত বাড়ছে, আসলে আপনি কিভাবে দেখছেন? ঠিকই বলেছেন যে সংক্রমণের যে ধীর গতি ঊর্ধ্বগতি দেখছে আমরা, সেটি কিন্তু একটা পর্যায়ে পৌঁছেছে। শনাক্তের হার 20কে অতিক্রম করেছে আজকে। সেটা আমি জানি না, আরো 2-3 দিন দেখতে হবে, নেমে গেলে ভালো। কিন্তু 20 শনাক্তের হার যদি 20 অব্যাহত থাকে, সারা দেশব্যাপী একটা সাধারণ যাতায়াত নিয়ন্ত্রণের একটা জরুরি দরকার হবে। এবং আজকে যে শনাক্তের সংখ্যাটা এটা অনেক বেশি হয়েছে, এটা প্রথম ঢেউকে অতিক্রম করে গেছে। কাজে এটাকে তৃতীয় ঢেউ বলতে আমার কোনো আপত্তি নেই। কারণ প্রথম ঢেউয়ের চেয়ে উচ্চতা যদি সমান হয় বা তাকে ছাড়িয়ে যায়, তাকে দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউ তো আমাদের বলতেই হবে। এটা হচ্ছে আমাদের সংক্রমণের ব্যাপকতা বোঝাচ্ছে। এবার এই মুহূর্তে যে সমস্ত জেলায় শতকরা 10-এর বেশি শনাক্তের হার হচ্ছে, বা গত 14 দিনে প্রতি লাখ লাখ জনসংখ্যায় তাদের 10-এর বেশি হয়ে গেছে, সেসব জায়গায় যাতায়াত নিয়ন্ত্রণের মতো আমাদের জনস্বাস্থ্য বিধিনিষেধটা কার্যকরী করা দরকার। কারণ সামনে আমাদের কুরবানি ঈদ, ইতিমধ্যেই পশুর হাট কিন্তু বসছে। অনেক বাধা নিষেধ দেওয়ার পরও প্রান্তিক মানুষ যারা সারা বছর গবাদি পশু লালন পালন করেন, এই কোরবানি হাটের জন্য তাদেরকে টিকিয়ে রাখা খুব মুশকিল। তারপরে তো আমাদের গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, সে যাতায়াতটা আছে। কাজে তার আগে পরিপূর্ণভাবে সেই ঈদ কেন্দ্রিক যাতায়াত শুরু করবার আগে আমাদের গোটা দেশব্যাপী শনাক্তের হার অবশ্যই কমপক্ষে 10-এর নিচে নামিয়ে আনতে হবে। 5-এর নিচে নামানো হয়তো করলে আরো ভালো, সম্ভব যদি হয়। এটি সম্ভব। আমরা কিন্তু মার্চ এপ্রিলে যে খুব দ্রুত বেড়ে গিয়েছিল শনাক্তের হার, জাতীয় ভিত্তিতে 30-এর বেশি হয়ে গিয়েছিল, সেটি কিন্তু আবার দ্রুত নামিয়েও দেওয়া গেছে। আমি নিজে সন্দেহান ছিলাম এত দ্রুত নামবে কিনা। সবাই মিলে আমরা উদ্বিগ্ন ছিলাম ডেল্টা ভেরিয়েন্টের জন্য, তখন সেই ডেল্টা ভেরিয়েন্ট নামটি হয়নি। আমরা সবাই কাজ করেছি। হ্যাঁ, পারফেকশন ইজ অলওয়েজ দরকার, যে এখনো যে পারফেক্টলি সব হচ্ছে তা না, কিন্তু তারপরেও আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আমাদের সীমাবদ্ধ আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থায় মানুষকে, যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দিন আনা দিন খাওয়া, তাদেরকে ঘরে থাকতে হলে যে সামাজিক সহায়তা দিতে হয়, আর্থিক সহায়তা দিতে হয়, সেটি কিন্তু আমরা করতে পারছি না। এক্ষেত্রে সমাজ যদি এগিয়ে আসে, সবাই যদি তাদের সেই রিসোর্সকে শেয়ার করে, যাদের রিসোর্স আছে, তাহলে কিন্তু এটা একটা গুণগত পরিবর্তন ঘটতে পারে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক যে সরকারি ব্যবস্থা আছে, এটা কিন্তু রাতারাতি একেবারে সমস্ত নাগরিক। অনেক ধন্যবাদ ডাক্তার মুস্তাক, আপনি সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আসবো। আফম মরহুল হক, আপনি যদি বলেন যে ডাক্তার মুস্তাক যেটা বলেছেন যে কমিউনিটিকে এনগেজ করা এবং সমাজের অন্য স্তরের বিভিন্ন মানুষকে এখানে কিভাবে ইনভলভ করা যায়, আসলে কেবল প্রাতিষ্ঠানিক দিয়ে এটা হচ্ছে না। আফম মরহুল হক। আমি 100 ভাগের 200 ভাগ একমত, এবং আমি মনে করি দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। এখানে হচ্ছে কি, ডিসি সাহেব বেরোচ্ছেন, এসপি সাহেব বেরোচ্ছেন,
আমাদের ইউনো সাহেব বেরোচ্ছেন, ওসি সাহেব বেরোচ্ছেন, সাথে কিছু আওয়ামী লীগের লোকজন বেরোচ্ছে, মনে হচ্ছে যেন সরকারি প্রোগ্রাম। আমি সেই জন্যই আমি সাতক্ষীরা গিয়েছিলাম কদিন আগে, কদিন থেকে সকলকে, সকল বলতে পুরোহিত বলুন, মাওলানা বলুন, শিক্ষক বলুন, এনজিও কর্মী বলুন, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য পার্টির, বিশেষ করে অন্য পার্টির লোক, যে আমাদের প্রোগ্রেসিভ যারা স্বাধীনতায় বিশ্বাসী যে সকল দল আছে, যারা আমাদের সাথে আছে, যেমন জাতীয় পার্টি সহ অন্যান্য যারা স্বাধীনতায় বিশ্বাসী, তাদেরকে সঙ্গে করে নিয়ে বেরোলে সকলে মিলে, যখন শিক্ষক থাকে, ছাত্র থাকে, অন্যরা থাকে, তখন মনে হয় শুধু আওয়ামী লীগের প্রোগ্রাম না, এটাকে সামাজিক আন্দোলন তৈরি করতে পারবে পাড়ায় পাড়ায়, শুধু ওই ডিসি অফিসের সামনে না, ইউনো অফিসের সামনে না, এটি পাড়ায় পাড়ায় দরকার। প্রত্যেক মেম্বার, যে আমাদের চেয়ারম্যান গুলো আছে, প্রত্যেক চেয়ারম্যানের 9 জন করে মেম্বার আছে, সেখানে সেখানে যদি করতে পারি, যেখানে যেখানে সেটা তো গত 1.5 বছর আমরা কোথাও দেখলাম না, একদম পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় সেই এনগেজমেন্ট কিন্তু আমরা দেখিনি আসলে। এটি হয়নি বলেই, এবং আমরা আপনারা যেমন লিখছেন যে কাগজে শুধু আদেশ আদেশ, আমি দেখে এসেছি, আদেশ দেওয়া হচ্ছে, আমরা এত করেছি, এই করেছি, সেই করেছি, এবং পলিটিক্যাল পার্টির মধ্যে কোনো জাতীয় ঐক্য কিন্তু আমরা দেখি না এই ইস্যুতে, এটি জাতীয় ঐক্য দরকার, এবং ঐক্য তৈরি করার কোনো উদ্যোগও কিন্তু দেখি নেই শাসক বর্গের পক্ষ থেকে। তারাই তো উদ্যোগটা নিবে, সেই উদ্যোগ আমরা দেখি নাই। একটি প্রধান কারণ হচ্ছে আমাদের পলিটিশিয়ানদের কোনো জায়গায় যুক্ত করা হয়নি সরকারি পর্যায় থেকে, আমাদেরকে কোনো জায়গায় সেভাবে দায়িত্ব দেওয়া হয়নি। আমাদেরকে আমি বলবো যে আমাদের সাতক্ষীরা বা প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন সেক্রেটারি দিয়েছে, ওই এমপিকে তো দেওয়া হয়নি। আমাদের যে সকল এমপিরা আছে, সেক্রেটারি হিসাবে যখন গেছেন, তখন তো আমাদেরকে ডাকেন নাই। সুতরাং আমরা নিজের উদ্যোগে যতটা পাচ্ছি করছি, এবং যারা যারা পাচ্ছেন তারা করছেন, এবং অনেকেই করছেন, এবং তাতে করে ফল হচ্ছে। যেখানে যেখানে এরকম সামাজিক উদ্যোগ হয়েছে, সেখানে কিন্তু আমার এখানে যে 3টি উপজেলা, সব জায়গায় যে সাতক্ষীরা সকল জায়গায় হচ্ছে তা না, অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায় যেখানে হচ্ছে সেখানে কিন্তু মানুষজন রাস্তায় কম বেরোচ্ছে, মাস্ক বেশি পড়ছে, দোকানপাট বন্ধ করছে। সুতরাং এই উদ্যোগটা যদি আমরা করতে পারি, আজকে আওয়ামী লীগের জন্মদিনে এইটাই শুধু শুড হ্যাভ বিন দ্য বেস্ট প্রপোজিশন, যে আমরা সবাই মিলে একটু আমরা কাজ করি, সবাইকে নিয়ে কাজ করি। এই সবাইকে নিয়ে মানে সবাইকে নিয়ে, সবাই মানে শুধু আওয়ামী লীগ না, পুলিশ আর এসপি না, কিছু না, সবাইকে নিয়ে যদি যখন রাস্তা বেরিয়ে সবাইকে বোঝা যায় যে, তখন তারা মনে হয় যে না, এটা বোধহয় করতে হবে, এখানে তো দোকান আর খোলা রাখা। জি, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর আমানুল্লাহ ফেরদৌস যদি বলেন, আমরা বিষয় ঠিক করেছি একটা কাগজে একটা বিধি নিষেধ, আদৌ কি বিধি নিষেধটা কাজ করছে কিনা পুরো দেশব্যাপী? ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। না, বিধি নিষেধে কিছু কিছু কাজ তো হচ্ছেই। যদি বিধি নিষেধে কিছু কাজ না হতো, তাহলে তো আমাদের এখানে যে সংক্রমণের হার, আমি যদি 2 গুণ 3 গুণও ধরি, অথবা মৃত্যুর হার যদি 2 গুণও ধরি, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে কিছুটা কাজ হচ্ছে। তবে মাঠ পর্যায়ে সিদ্ধান্তহীনতা একদম মানে দেখার মতো। আমরা কি বলি নাই গত ঈদের আগে খুলনা সীমান্তবর্তী এলাকাগুলোতে কি হতে পারে, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কি হতে পারে? তখন কিন্তু মাঠ পর্যায়ে প্রশাসন কিন্তু সেই জিনিসগুলোর দিকে তারা খেয়াল করেন নাই, অথবা আমাদের ভিতরে এক ধরনের সেন্স চলে আসছে যে আমাদের এখানে হয়তো আর কিছুই হবে না। না হলে তো খুবই ভালো, কিন্তু আমরা বারবার বলে আসতেছি যে কোনো মুহূর্তে কিন্তু আপনার দেখেন, নেপালের অবস্থা কিন্তু ভালো ছিল। আজকে একটা নিউজ আসছে ইউনিসেফে, সেখানে বলছে যে নেপালে শিশু কিশোরদের ভিতরে 25% বেশি সার্চ করছে, মানে গতি বেড়ে যাচ্ছে। শিশু কিশোরদের সংখ্যা আমাদের দেশে 5-7 কোটি। আপনি চিন্তা করে দেখেন, যদি হঠাৎ করে যদি একটা অবস্থা তৈরি হয়, তাহলে কি অবস্থা হতে পারে। এবং সামাজিক আন্দোলন গড়ার ব্যাপারে আমরা প্রথম থেকে বলে আসছিলাম, কিন্তু সামাজিক আন্দোলনগুলো আমাদের এখানে সেভাবে হয় নাই। এখন সামাজিক আন্দোলনগুলো হয় নাই, হবে না সেটা আমরা বলছি না, সেটা করার এখনো সময় রয়ে গেছে, কিন্তু তার কোনো উদ্যোগ কিন্তু চোখে পড়ে নাই। সাবেক স্বাস্থ্যমন্ত্রী একটু আগে যে কথাগুলো বললেন। এখন সমস্যা হলো যে আমাদের মহামারীর এপিডেমিকের বিভিন্ন মডেল আছে। আমরা সবসময় বলি যে কয়জন রোগী মারা গেল, কয়জন আক্রান্ত হলো, এই সমস্ত বিষয়। আর একটা মডেল হলো যে আপনাকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিবে। যে সমস্ত দেশগুলো ভ্যাকসিন নিয়ে নিচ্ছে, যে সমস্ত দেশের মানুষ কথা শুনছে, তারা আপনাকে একদম সম্পূর্ণ আলাদা করে দেবে, অর্থনৈতিকভাবে আলাদা করে দেবে, যাতায়াতের ক্ষেত্রে আলাদা করে দেবে, আপনাকে ঢুকতে দেবে না, এবং আপনার এখানে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আপনি দেখেন যে আজকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটা রিপোর্ট আসছে, শুধু করোনার কারণে প্রায় 4 কোটি লোক আপনার দেখা যাচ্ছে যে বিশ্বে দুর্ভিক্ষের সামনাসামনি হতে যাচ্ছে আগামী বছরের ভিতরে।
এবং এখনো এই পৃথিবীতে প্রায় 70 কোটি লোক রাত্রেবেলা ভালো করে না খেয়ে শুতে যায়। তো আপনি আমাদের যে অবস্থাটা, আমাদের যে পারিপার্শ্বিক অবস্থাটা, সেই পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে আরো সতর্ক থাকা দরকার ছিল। তাই দেখেন আজকে প্রায় 14-15 মাস 16 মাস ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে যে সমস্ত প্রজেকশন আসছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যে সমস্ত স্টাডি গুলো হচ্ছে, তাতে বলা হচ্ছে যে ভারতের যে তৃতীয় ঢেউটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর নাগাদ গিয়ে সেটা লাগতে পারে। তাহলে ভারতের তৃতীয় ঢেউয়ের সাথে সাথে যদি আমরাও সেই ঢেউয়ের ধুলে যদি আমরাও দুলতে থাকি ভারতের সাথে সাথে, তাহলে কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হবে? আমাদের সমস্ত সীমান্ত বন্ধ রাখতে হবে? তাহলে এই যে বিষয়গুলো, তাহলে এখন সমাধানটা একটাই, সারা পৃথিবীতে বলছে একটাই সমাধান, সেটা হলো আপনি মাস্ক পরাটা বাধ্যতামূলক করতে হবে, ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনের তো হজবরল অবস্থা, আমরা শুধুমাত্র কে কোথা থেকে আমাদেরকে দান করছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা, কোথাও কিন্তু কোনো কনক্রিট কোনো সিদ্ধান্ত কিন্তু ভ্যাকসিন নিয়ে আমরা এখন পর্যন্ত পাইনি। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাতে গিয়েছিলেন, কোনো কনক্রিট সিদ্ধান্ত কিন্তু নিয়ে আসতে পারেননি। উনি সরাসরি বলেছেন যে ভ্যাকসিন দিতে চায়, কিন্তু এই শর্তে ওই শর্তে, এবং এটা চাইলে ওইটা চাই ইত্যাদি ইত্যাদি। উনি স্পষ্টভাবে বলছেন যে কোনো পাচ্ছি না। চায়নাটাও কিন্তু কনফার্ম না, আমরা শুনছি যে আসতেছে এখন। এবং আপনি জানেন যে অ্যাস্ট্রাজেনেকার ফার্স্ট ডোজ নিয়ে কিন্তু কয়েক লক্ষ মানুষ অপেক্ষা করছে দ্বিতীয় ডোজ তারা পাবে কিনা। দ্বিতীয় ডোজ তারা পাবে কিনা, তবে 3 মাস 4 মাস পরেও তারা নিতে পারে, অসুবিধা নাই। যে স্টাডি গুলো আসছে তাতে দেখা যাচ্ছে যে তারা নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু অ্যাস্ট্রাজেনেকা যারা পায় নাই তাদেরকে ফাইজারের টিকাটা যদি দেওয়া যেত, আমরা মনে করি যে একটা মিক্স হচ্ছে। কিন্তু আজকে কিন্তু জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, উনি প্রথম ডোজ নিয়েছিলেন অ্যাস্ট্রাজেনেকা, আজকে দ্বিতীয় ডোজ নিলেন মডার্না। সো এখানে ফাইজারের টিকাও কিন্তু অনেকেই বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা ফার্স্ট ডোজ দিয়েছিলেন, আমেরিকাতে গিয়ে ফাইজারের দ্বিতীয় ডোজ দিয়েছেন। এবং এবং এটা নাকি আরো ভালো, ডাক্তার সাহেবরা আছেন ওনারা বলতে পারবেন, ভাইরোলজিস্টরা বলছেন এটা নাকি আরো ভালো কাজে দিচ্ছে। তো হোয়াট এভার ইট মে বি, আমার 250 মিলিয়ন ভ্যাকসিন লাগবে, সেই ভ্যাকসিন কই? এই 5 লক্ষ 10 লক্ষ আমাদেরকে উপহার এই দিচ্ছে, দান দক্ষিণা, হ্যাঁ, এগুলা কুড়িয়ে আমাদের 80% জনসংখ্যাকে দিতে হলো প্রায় 24 কোটি ভ্যাকসিন লাগে। এই 2-4-5 লাখ তো কোনো সংখ্যা না, 24 কোটি লাগে আমাদের। 24 কোটি, মানে সেই আয়োজনটা আমরা আদৌ দেখছি কিনা। ডক্টর লেলিন চৌধুরী যদি একটু বলেন আপনি আপনার মূল্যায়নটা। দেখুন, আমরা যখন প্রথমে সেরাম থেকে ভ্যাকসিন পেলাম, 3 কোটি ডোজ ভ্যাকসিন পাবো, এই চুক্তিটা হওয়ার পরে মনে হলো যেন আমরা বিশ্ব জয় করে ফেলেছি। এবং ভ্যাকসিনের বিকল্প উৎস সন্ধানে তখন আমরা কোনো উৎসাহ দেখালাম না। এবং এর আগে বা পরে যেসব দেশ, চীন, রাশিয়া আমাদেরকে প্রস্তাব দিয়েছিল এই ভ্যাকসিন দেওয়ার এবং সহ উৎপাদক হিসেবে বাংলাদেশের উৎপাদনের, সেই বিষয়ে কিন্তু আমরা মনোযোগ দিইনি। এই বিষয়টা কেন ঘটলো? এই বিষয়টা যে কারণে ঘটলো, সেই একই কারণে কিন্তু সীমান্তবর্তী অঞ্চল থেকে এখন ক্রমাগত রাজধানীর দিকে করোনাটা ধেয়ে আসছে। এই ধেয়ে আসাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমার প্রথম দেয়ালটা হচ্ছে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা। আমরা মাস্ক পরতে বলছি, কিন্তু আজকের দিন পর্যন্ত কি বাংলাদেশ সরকার বলি অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় বলি মাস্ক পরার কর্মসূচিটাকে নিয়মিত প্রাতিষ্ঠানিক কর্মসূচি হিসেবে গ্রহণ করেছে কি? করে নাই। এবং কোথাও কোথাও চ্যারিটির ভিত্তিতে রাস্তার মোড়ে মোড়ে কাউকে মাস্ক দিয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে মাস্ক যাদেরকে দেওয়া উচিত, যাদের কেনার সামর্থ্য কম অথবা নেই, তাদেরকে আমরা কি দিয়েছি? আমরা তো বারবার একটা কথা বলছি, সবটা যে সরকারকে করতে হবে তা না। যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেন আগামীকাল থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মাস্ক গ্রহণ করা হবে, যদি আহ্বানটা জানানো হয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মাস্ক দেন, মানুষের জীবন বাঁচান, আমি নিশ্চিত, আমি আশাবাদী যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কয়েক কোটি মাস্ক জমা পড়বে, এবং সেই মাস্কগুলো যদি গণপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষকে বিতরণ করা যায়। ডক্টর লেলিন চৌধুরী, আপনি যে ইস্যু তুলেছিলেন যে করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে শুরুতেই আমাদের যে ওভার কনফিডেন্স, আমরা সব পেয়ে যাচ্ছি ভারত থেকে, এইটি আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে, আপনি শেষ করতে পারেননি লেলিন চৌধুরী। হ্যাঁ, সেটি হলো যে আমরা মনে হলো যে সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি হওয়ার পরে আমরা বিশ্ব জয় করে ফেলেছি, এবং অন্য উৎস থেকে সুযোগ থাকা সত্ত্বেও আমরা ভ্যাকসিন জোগাড়ের কোনো চেষ্টা করিনি। দ্বিতীয় আরেকটি কাজ যেটি আমরা এখন আজকের দিন পর্যন্ত করছি না, সেটি হচ্ছে যেসব এলাকায় লকডাউন দেয়া হচ্ছে অথবা দেয়া হয় নাই, আক্রান্ত লোকজন পাওয়া যাচ্ছে, সেখানে বিপুল সংখ্যক পরীক্ষা করা। দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা যদিও অর্থনৈতিকভাবে ইমার্জিং ইকোনমিক্যাল টাইগার,
কিন্তু টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা তলানির থেকে দ্বিতীয়, অর্থাৎ আফগানিস্তানের উপরে মাত্র। কেন যেন এখন পর্যন্ত নীতি নির্ধারকরা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাপকভাবে টেস্ট করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত ঢাকা সহ নানা জায়গায় টেস্টের জন্য সবার কাছ থেকে 100 টাকা নেওয়া হচ্ছে। এবং টেস্ট করতে গেলে যে ভোগান্তিটা এমনও দাঁড়াচ্ছে যে মুগদা জেনারেল হাসপাতালে টেস্ট করতে গিয়েছে লাইনে 200 মানুষ দাঁড়িয়ে। 80 জনের টেস্ট স্যাম্পল নেয়ার পরে বলা হলো আজকে আমাদের কোটা শেষ, কালকে আসতে হবে। এই যে ভোগান্তিগুলো, এগুলো দূর করার জন্য প্রতিটি ওয়ার্ডে, এলাকায়, মহল্লায় টেস্টের সংখ্যা বাড়াতে হবে। এবং জেলাতে এটা তার কঠিন ব্যাপার। উপজেলা হেডকোয়ার্টারে শুধুমাত্র করোনার নমুনা নেওয়া হয়, কাউকে 5, 6, 7, 8 মাইল ভ্রমণ করে এসে সেই নমুনাটা দিতে হয়। সে তো নমুনা দিতে আগ্রহী হবে না। এই জায়গাটিতে এখন পর্যন্ত কোনো কাজ করা হয়নি। আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, প্রান্তিক জনগোষ্ঠী এবং নিম্নবিত্তের মানুষ, তারা তাদের জায়গা থেকে মনে করে টেস্ট করাটা আমাদের বিষয় না, তাদেরকে টেস্ট করার জন্য উৎসাহিত করা এবং স্বেচ্ছাসেবক দিয়ে টেস্ট কেন্দ্রে নিয়ে আসার জন্য কোনো কিছু করা হয় নাই। এখন আমরা যদি রোগীকে শনাক্ত করার বাইরে রাখি তাহলে সে তো রোগ ছড়াবেই। তৃতীয় যে ব্যাপারটা, যে মানুষজনকে যুক্ত করার উদ্যোগ কিছুটা আমরা দেখেছি যশোরে স্থানীয়ভাবে করা হয়েছে, এটিকেও কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রীয় নীতি নির্ধারকরা কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করে নাই। যদি এই কাজগুলো করা না হয় তাহলে কিন্তু প্রজ্ঞাপনের কাগজে নির্দেশ দিয়ে করোনা প্রতিরোধ করা সম্ভব। অনেক ধন্যবাদ ডাক্তার চৌধুরী, আপনি সঙ্গে থাকুন, আমরা আসবো আরো প্রশ্ন নিয়ে আপনার কাছে। আমরা যাবো একটু ডাক্তার মেহেদী নওয়াজ, খুলনা থেকে যদি বলেন খুলনার সর্বশেষ অবস্থা আপনি কিভাবে অবলোকন করছেন এবং কিভাবে এখান থেকে উত্তরণ সম্ভব, আসলে কতটা লোকজন স্বাস্থ্যবিধি মেনে চলছে, মাস্ক ব্যবহার কতটা করছে, কিংবা লকডাউন কতটা কার্যকর হচ্ছে আপনার বিবেচনায়? ডাক্তার মেহেদী। ধন্যবাদ আপনাকে। আপনি কয়েকটা বিষয় উত্থাপন করেছেন, আমি এক এক করে একটু করে বলি। সেটা হচ্ছে যে আমাদের করোনা বর্তমান যে সিচুয়েশন, আজকে যদি বলি 39% আমাদের খুলনায় আমাদের আক্রান্তের হার, এবং এটা ভ্যারি করছে এরকম করে। এটা 30 থেকে শুরু করে 43, 45, এটা কোনো ঠিক নেই। আজকে 39, কালকে 40, তার আগের দিন 42, বিষয়গুলো এরকম করে। তো এইটা আমরা দেখি যে আসলে যত পরিমাণ পরীক্ষা তারা করতে আসে তার উপরে ডিপেন্ড করে, সংখ্যা যত বাড়ে তত আমাদের এই করোনা আক্রান্তের সংখ্যা বোঝা যায়। তো এরকম একটা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইটা ব্যাপার, সেটা হচ্ছে থেরাপিউটিক একটা ব্যাপার আর নন থেরাপিউটিক। আমি যদি বলি থেরাপিউটিক ব্যাপার, অর্থাৎ চিকিৎসা সেবার একটা ব্যাপার। এখানে আমাদের দুইটা করোনা ডেডিকেটেড হসপিটাল আছে। আমরা একটা ডেডিকেটেড হসপিটাল অনেক আগে প্রতিষ্ঠিত করেছি, সবাই জানে। এটাকে আমরা 100 বেড ছিল 130 বেড করেছি। সেখানে রোগী কিন্তু আমার আছে এখন 162-63টার মতো। অর্থাৎ 130 বেডের জন্য আমার যে ম্যান পাওয়ার, আমার যে লজিস্টিক সাপোর্ট, এইগুলো আমরা দিতে বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা যদি আমি বলি যে না এটা WHO প্যাটার্ন অনুযায়ী আমার চিকিৎসক অনুযায়ী রোগী, সেরকম না। আমরা আমাদের যে ব্যবস্থায় বাংলাদেশ স্বাচ্ছন্দ্য বোধ করি সেই ব্যবস্থায় আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। সেই অবস্থায় অনেককেই আমাদের ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়ার জায়গা মাঝে মধ্যে করতে হচ্ছে, যেটা আমাদের উপর। আমরা আরেকটা হসপিটাল করেছি, মাত্র 2 দিন হয়েছে, সেটা টোটালি সদর হসপিটাল, যেটা তাদের নন কোভিড পোর্শনটাকে আমরা নিয়েছি। আর টোটাল হসপিটালে 70টা জায়গায় যেহেতু আমাদের অক্সিজেন, লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক আছে, সেখান থেকে আমরা পাইপ লাইনের মধ্য দিয়ে 70টা পয়েন্ট করেছি। আজকে সেখানে কিন্তু আমার রোগী 70টার ভিতরে আছে প্রায় 62-63, তাহলে আর 4টা বা 6টা রোগী নেওয়ার জায়গা আছে। এর বাইরে কিন্তু আপনি অক্সিজেন সাপোর্ট দিতে পারবেন, যেটা পারবেন সেটা জায়গাও নেই, কোথায় বসে দিবেন, এই একটা ব্যাপার গেল। আর যেটা বলছিলেন যে আমাদের লকডাউনের বিষয়, এটা নন থেরাপিউটিক বিষয় বলি আমি এটাকে সবসময়। এইখানে আমরা ইতিপূর্বে যতগুলো হয়েছে, আমি যদি বলি প্রথম ঢেউয়ের সময় আমরাই খুলনায় প্রথম জরিমানা করেছিলাম, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে অভিবাদন জানিয়েছিলেন, এবং স্কলে বড় করে আপনাদের সব টিভিতে আসছে যে প্রথম জেলে নেওয়া হয়েছিল, জরিমানা করা হয়েছিল। তারপরে যেভাবেই হোক না কেন জীবন জীবিকাকে একসাথে দেওয়া হয়েছে চলতে। জীবনের জন্য জীবিকা, এই কথাটা আমরা কখনোই মানি। এর পরবর্তীতে এর আগেও 2 সপ্তাহ আমরা কিন্তু করেছি লকডাউন। তেমন দৃশ্য একটা যদি বলেন, আপনি যেটা বললেন যে খুলনা ও যশোর ওই সীমান্ত জায়গায় অনেকগুলো চোরাগুলি আছে, সেইখানে কতটা মনিটরিং হচ্ছে মানুষের আসা যাওয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে? এইটা তো এখন মনিটরিং হচ্ছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে মনিটরিংটা হয়নি সেটা তো ঘটে গেছে।
এখন মনিটরিং তো জানে, তারপরে অনেক জায়গায় আপনি পারবেন না, এটা এই জায়গাগুলো কখনোই কোনো গভর্নমেন্টের পক্ষে এই জায়গাগুলো কিংবা সম্ভব আমরা না। দেখেছি যে ঢাকায় যেরকম ফিল্ড হাসপাতাল হয় সেরকম কি বাস্তবতা আছে যে ফিল্ড হাসপাতাল field লাগতে পারে, হাসপাতাল, আপনাদের আয়োজন করছেন কিনা? field হাসপাতাল আমি বলি, আমি একটু বলে নিই। লকডাউন এবার যেটা দেওয়া হলো খুব বাস্তবতার সাথে, এবার দেখছি আমি যেটা গতকাল থেকে শুরু হয়েছে সাংঘাতিক কঠোর ভাবে কিন্তু এটা চলছে। এবং সত্যি কথা, আমি এই পর্যন্ত এত কঠিন লকডাউন আমি দেখিনি। তো সবকিছুই বন্ধ আছে, এইটাকে যদি আমরা টেনে নিয়ে যেতে পারি একটু, তাহলে আমাদের সংক্রমণের হারটা আমরা অবশ্যই কমাতে পারবো, যেটা চাপাইতে করেছিল, যেটা রাজশাহীতে কিছু জায়গায় হয়েছিল। কিন্তু এখানে শেষ নয়, আমরা যদি আবার করোনার জন্য সামনে কোরবানি হাটের জন্য আবার ছেড়ে দিই জি। বিষয়টা, যেটা হয়তো অনেকে আলোচনা করবেন, তাহলে কিন্তু আবার সেই জায়গা থেকে আমরা আবার কিংবা সরে যাবো। খুলনা থেকে আবার ঢাকায় আসার স্রোতটা কেমন? মানুষ তো মানতে চায় না, ফাঁক ফোকর দিয়ে নানান ফর্মে, সেই জায়গাটা কেমন দেখছেন এই আপনি? জায়গাটা আছে, সেই জায়গাটা আমরা আজকে ছবি দেখেছেন যে আমরা কিছু ট্রাক ছোট ছোট এই বাহিতে উঠে গিয়েছে। তবে আমার এখন বর্তমানে খুলনা থেকে এই ধরনের বড় ধরনের কোনো নজির নাই যে আমার খুলনা জেলার মধ্যে থেকে ঢাকায় ঢুকতে পেরেছে, কারণ আমরা এবার অত্যন্ত শক্তভাবে এই বাহিনীগুলোকে নিয়ে যারা আছেন করেছি। আমাদের অভাবের একটা জায়গায় সে সব বাংলাদেশেই আছে, জনপ্রতিনিধি সম্পৃক্ত না করা, জনসংযোগ কম হওয়া, জি, এই জায়গাটাকে আমরা এবার নিয়েছি। এবং আমরা গতকাল অনেক ধন্যবাদ ডক্টর মেহেদী, আপনি সঙ্গে থাকুন। আমি যাবো একটু ডক্টর খন্দকার মেহেদী আপনার কাছে, যে যুক্তরাজ্য কিভাবে একটা সফলতার জায়গায় গেল, কিংবা পৃথিবীর অন্য দেশের এক্সপিরিয়েন্স যদি একটু আমাদেরকে বলেন যেখান থেকে আমরা কাজে নিতে পারি। তার আগে একজন দর্শক যুক্ত হয়েছে, তার ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নুরুল আমিন বলছি হাতিরপুল থেকে। বলুন। আমি ছোট করে জিজ্ঞেস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বারবার বলছি লকডাউনে গণপরিবহন, আন্তজেলা গণপরিবহন বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আমরা পরিবহনের ক্ষেত্রে একটা প্রাইভেট মোড, একটা পাবলিক মোড আমরা বুঝি। তো সেই ক্ষেত্রে যখন আমি গণপরিবহন বন্ধ করে বাস বন্ধ করছি, তখন মাইক্রোবাসগুলো কিন্তু পাবলিক মোডেই পরিপূর্ণ হচ্ছে। ওখানে কিন্তু ভাড়া দিয়ে মানুষ উঠছে, 5 জনের জায়গায় 10 জন, 10 জনের জায়গায় 20 জন। তাহলে প্রকৃতপক্ষে কি গণপরিবহন বন্ধ করা হলো? যেখানে প্রকৃতপক্ষে বন্ধ করে, সেটাই আমার প্রশ্ন আপনাদের কাছে, জি, এই আলোচকদের কাছে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আপনার প্রশ্নের সুর এবং স্বর আমরা টের পেয়েছি, আমরা সেটা আলোচনা করবো। ডক্টর মেহেদী, আপনি যদি বলেন যে যুক্তরাজ্য সহ অন্য দেশের সাফল্যের এক্সপিরিয়েন্সগুলো আমরা শুনতে চাই, গুড ধন্যবাদ। আমি প্র্যাকটিসেস আসলে এবং লেসনগুলো যুক্তরাজ্যের আমাদের কাজে লাগবে। জি প্লিজ। যুক্তরাজ্যের কথাটা আমি স্পেসিফিকলি বলতে পারি এখানে, কারণ আমি খুব কাছ থেকে এটা দেখছি। বাংলাদেশের যে টার্মগুলো আমরা ইউজ করেছি, যুক্তরাজ্যে ঠিক একই টার্ম ইউজ করা হয়েছে, যেমন লকডাউন, তারপরে স্বাস্থ্যবিধি মানা, আরো কিছু যে হেলথ রেগুলেশন, এগুলো যুক্তরাজ্যে একই রকম আছে। কিন্তু যুক্তরাজ্যে যেটা হয়েছে সেটা স্ট্রিক্ট অ্যান্ড ক্লিনলি সেটা আপনার মেনটেন করা হয়েছে। যখন এই যে দ্বিতীয় ওয়েভের কথাটা আমরা বলি, কারণ যুক্তরাজ্যে দ্বিতীয় ওয়েভটাই ছিল সবচেয়ে বেশি মানে ভয়ঙ্কর ওয়েভ, এবং সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে এখানে, এবং সবচেয়ে বেশি সংক্রমণই হয়েছে এই দ্বিতীয় ওয়েভটাতে। সেখানে কিন্তু যে জানুয়ারি থেকে যে লকডাউনটা দেওয়া হলো, সেটা একদম মার্চের 8 তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস লকডাউন ছিল। সেই লকডাউনে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল। এবং ধীরে ধীরে যখন একদম সংক্রমণের হার কমিয়ে ফেলা হলো, যখন আমরা বলি রিপ্রোডাকশন রেটটা কমিয়ে একদম 0.6 এ নিয়ে আসা হলো, তখন থেকে ধীরে ধীরে লকডাউন শিথিল করা হলো 4টা স্টেজে। সেই স্টেজগুলোর ভিতরে প্রথম যাদের প্রায়োরিটি দেওয়া হলো, আমি খেয়াল করলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হলো। তার মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়া হলো। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলে দেওয়া হলো, তখন তার 1/3 ক্যাপাসিটিতে খোলা হলো, এবং নতুন রেগুলেশন মেনটেন করে শিক্ষা প্রতিষ্ঠান চালু হলো। বাসায় থেকে কাজ করলো কেউ কেউ যাদের ল্যাবরেটরিতে যেতেই হয় তারা ল্যাবরেটরিতে গেল। অফিসিয়াল কাজগুলো সবাই বাসার থেকেই করলো। আর যে আমরা বলি যে স্বাভাবিক যে নন এসেনশিয়াল কাজ, ইউকেতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুটো ভাগ করে ফেলেছিল, এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল কাজগুলো। যেমন বারবার শপের কথা বলি, সেটা কিন্তু খুলেছে সবচেয়ে শেষে। মানে মানুষের চুল বড় হয়ে গেছে কিন্তু তাদের চুল কাটার জায়গা নেই। কিন্তু আবার হসপিটাল, ফার্মেসি এগুলো খোলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান যখন খোলা হলো, তখন শিক্ষা প্রতিষ্ঠানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ব্যবস্থা করে তারপরে খোলা হলো। আর লকডাউনটা কিন্তু এখন আমরা যেটাকে বলি যে ফোর্থ ফেজের লকডাউনটা ডিলে করা হচ্ছে। দেখেন পলিসিটা চেঞ্জ করা হয় কিভাবে। ফোর্থ ফেজের যে এই মাসের যে 23 তারিখে, এই আজকে মানে এই মাসের 21 তারিখে ওপেন করার কথা ছিল, যে আপনার লকডাউনের ফোর্থ ফেজ শেষ করা হবে এবং সবকিছু একদম স্বাভাবিকভাবে নিয়ে আসা হবে। কিন্তু সেটা এখন চলে যাচ্ছে আপনার 19 তারিখে।
নেক্সট মান্থে জুলাই। এটা কারণ করা হলো কারণ হঠাৎ করে সংক্রমণ বাড়ছে, ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ছে। গভর্নমেন্ট চেষ্টা করছে এই টাইমের ভেতরে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে। সবাইকে বলতে আমি বলতে চাচ্ছি যে প্রায় 70 থেকে 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে। এখন পর্যন্ত যেটা হয়েছে 50% ভ্যাকসিনের আওতায় এনেছে। সো সবকিছু মিলিয়ে লকডাউন, ভ্যাকসিনেশন, ইনস্টিটিউশনাল পলিসি, তারপর হচ্ছে আপনার এসেনশিয়াল নন এসেনশিয়াল ভাগ করে সেগুলোকে কাজের ভিতরে আনা, জি। এবং আরেকটা যেটা হচ্ছে ইন্টেনসিভ দেওয়া, ফার্লো স্কিম, বিভিন্ন ভাবে মানুষকে হেল্প করেছে যেন তারা কোঅপারেট করে। আর হচ্ছে এটা মাস্ক পরার বাংলাদেশে ব্যাপারটা সম্ভব। কেমন চলছে এখন বর্তমানে, মাস্ক পরার ব্যাপারটা? মাস্ক পরার ব্যাপারটা এখন ধীরে ধীরে একটু শিথিলতা দেখা যাচ্ছে, কারণ মানুষ এখন মাস্কের উপরে রিলায়েন্সটা কমে আসছে, কারণ তারা ভ্যাকসিনেটেড। ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। একটা মুশতাক, আপনি যদি বলেন যে ভারতের অবস্থা কি এবং সেখান থেকে আমাদের বাংলাদেশের এই দুটো যদি একটু মিলিয়ে বলেন যে আমরা আশার বাণী শুনতে পাই কিনা, ভারতে একটু কমছে কিনা, ডক্টর মুশতাক। জি, ভারতে সংক্রমণটা কমতির দিকে, মৃত্যুটা কমতির দিকে, কিন্তু ভারত একটা বিশাল জনসংখ্যার দেশ। তাদের সংখ্যা কমার পরেও আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু ভারত এখনো সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ এবং সর্বোচ্চ সংখ্যক মৃত্যু, এবং পৃথিবীর মধ্যেও ভারত এখনো পর্যন্ত কিন্তু সবচেয়ে বেশি। ভারত, ব্রাজিল দু জায়গায় কমেছে, কিন্তু অনেক বেশি মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, কারণ এইসব দেশের জনসংখ্যা অনেক বেশি। তবে কমতির দিকে আছে এক্ষেত্রে আমরা, কিন্তু আমাদের দিকে দেশে কিন্তু বাড়ছে। ভারতের যে ঢেউটা অতিক্রম করে গেছে, সম্ভবত সেই ঢেউটা আমাদের এখানে খুব ধীরে ধীরে হলেও সেটি দেখা যাচ্ছে। কাজে আমরা এখনো পারি এটাকে নিয়ন্ত্রণ করতে। অতীতে আমরা আরো দুটো ঢেউ বা একটা ছোট ঢেউকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রয়োজন হচ্ছে সবার মধ্যে খুবই একটা জরুরি তাগিদ অনুভব করা। ঠিকই বলেছেন একজন যে আগামী কোরবানি ঈদের আগে আমাদের সংক্রমণটা অবশ্যই নামাতে হবে। কোরবানি ঈদের সময় আমরা চেষ্টা করলেও হয়তো মানুষের চলাচল ওভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমরা গত দুটো ঈদের ভেতর দেখেছি, একটা কোরবানি দেখেছি। কাজে এক্ষেত্রে একটা কাজ জরুরি আরো জোর দেওয়া দরকার, সেটা এখানে উল্লেখ করা হয়নি। যত রোগী শনাক্ত হচ্ছে যারা হাসপাতালের বাইরে আছেন, মৃদু লক্ষণযুক্ত, তাদেরকেও কিন্তু ব্যবস্থাপনার আওতায় আনতে হবে, এবং সেটি করবার জন্য কিন্তু কমিউনিটি মোবিলাইজেশন দরকার। কারণ কমিউনিটি মোবিলাইজেশনের যে তারা যদি একটা ভরসা পায় যে তাদের খাদ্যের অভাব হবে না, যারা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের চিকিৎসা অসুবিধা হবে না, তাদেরকে সবাই বাঁকা চোখে দেখবে না, বৈষম্য থাকবে না, তাহলে আরো বেশি মানুষ কিন্তু টেস্ট করতে এগিয়ে আসবে। টেস্ট করতেই আসে না সামাজিকভাবে গৃহীত হওয়ার ভয়ে, এবং তাদের যে 14 দিন তারা ঘরে থাকবে, আইসোলেশন করবে, তাদের পরিবারের লোক কোয়ারেন্টাইন করবে, তাদেরকে খাওয়ার থেকে শুরু করে অনেক মৌলিক জিনিস তাদের ঘাটতি করবে। সেই ঘাটতি প্রথম ঢেউয়ের সময় কিন্তু এটা ছিল। কিন্তু বলেছে যে প্রথম ঢেউয়ে জনসম্পৃক্ত ছিল না, ছিল 2020 সালের মার্চ, এপ্রিল, মে, এই 3টি মাস কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গ্রামে শহরে সব জায়গায় কিন্তু মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। সেটা এখন 1.5 বছরের মাথায় হয়তো অনেকটা ফিক হয়ে আসছে কঠিন জীবন সংগ্রামে। কিন্তু এক্ষেত্রে যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই যে অতীতের যে গৌরবজনক উদাহরণটা, সেটাকে জাগিয়ে তোলা, সেটাকে অনেক জায়গায় করে। যেমন চাঁপাইনবাবগঞ্জে জনপ্রতিনিধিরা খুবই ভালো কাজ করেছেন, যশোরে করেছেন, সাতক্ষীরাতে স্যার নিজে আছেন। এখানে কিন্তু অন্য জায়গার চাইতে অনেক দ্রুত সংক্রমণটা নেমে যাচ্ছে, এবং এটা উদাহরণটা ভালো। কাজে এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া দরকার, ঠিক আছে, কিন্তু প্রাতিষ্ঠানিক উদ্যোগ যেখানে ঘাটতি আছে সেখানে কিন্তু যারা জনগণের নেতা তাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসা দরকার। মুশতাক ভাই, একটা প্রশ্ন যদি বলেন, আগে কিন্তু ঢাকার বাইরে খুব কম ছিল, 2 ঈদে লোকজন গেছে, এখন যেহেতু ঢাকার বাইরের সংক্রমণটা বেশি এবং ঈদে যদি লোকজন যায়, এইটাতে একটা বড় আশঙ্কার জায়গা তৈরি হবে বলে মনে হচ্ছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, এবং লোকজনকে কিন্তু ঠেকানো যায় না, ঈদে আমরা দেখেছি তারা যায়ই, আসলে কি করা যায়? দেশের যে আর্থ সামাজিক ব্যবস্থা একটা দীর্ঘমেয়াদী ছাড়া এটা করা যাবে না। কারণ এই যারা যাচ্ছে তাদের পরিবারটাই থাকছে গ্রামে, শহরে তারা শুধু কাজ করবার জন্য আসছে, এবং তারা এই 2 ঈদে যে ছুটি পায় অন্য সময় সেই ছুটি তারা পায় না। কাজে এই সময় সুযোগ নিয়ে তারা ছুটির সুযোগ নিয়ে তারা যাচ্ছে, তারা পরিবারের সঙ্গে মিলিত হচ্ছে, তারা সেখানে গিয়ে তাদের অন্যান্য যে জরুরি কাজ বন্ধের সময় তারা করছে। এটাকে যদি আমরা শহরে আমরা তাদের সামাজিক নিরাপত্তার আবরণ তৈরি করতে পারতাম, তাহলে হয়তো কিছুটা ঠেকানো যেত। সেটি কিন্তু তাদের সম্ভব নয়, আমাদের সেখানে ঘাটতি আছে। আমি তো প্রথমেই বলেছি যে আমরা আমাদের দেশের যারা প্রান্তিক এবং নিম্ন আয়ের মানুষ, তাদেরকে 14 দিন ঘরে রাখবার মতো যে রসদ জোগানো, এটা সামাজিক সহযোগিতা ছাড়া সরকারের সেই প্রাতিষ্ঠানিক আছে কাঠামো কিন্তু খুব দুর্বল, এবং সেখানেও সমস্যা। যখন সরকার প্রথম দিকে শুরু করলে গত বছর, জনপ্রতিনিধিদের মাঝে এখানে বেশ কিছু যদিও সংখ্যা তারা কম হলেও এগুলো কিন্তু একটা আস্থার বিরাট সংকট ঘটিয়েছে। কতগুলো
দুর্নীতির ঘটনা ঘটলো, যেটা অনেক জনগণ অনেক উদ্বিগ্ন হয়েছে। সেই দুর্নীতির যে ঘটনাগুলো, সেটাকে সমাধান করার পরিবর্তে ওই ঘটনাকে কাজে লাগিয়ে যারা জনগণের প্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে কাজ করতে চান না, তারা এই সুযোগে জনপ্রতিনিধিদেরকে একেবারে পুরোই স্লেট থেকে মুছে দিয়েছে। এটা কিন্তু পদ্ধতি না। গণতন্ত্রের সমস্যা থাকলে গণতন্ত্র দিয়ে সমাধান করতে হবে, সেখানে কিন্তু গণতন্ত্র বাদ দেওয়া সমাধান নয়। জনপ্রতিনিধিদেরকে আবারও আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। রুহুল আহসান যেটা বলেছেন, যে যদি একটা বহুদলীয় উদ্যোগটা হয়, তাহলে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এবং মানুষও আশ্বস্ত হয় যে সবাই আছে। কাজে একটা বহুদলীয় উদ্যোগ যদি করা যায় স্থানীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, তাহলে নিশ্চয়ই সেটা মানুষের মধ্যে আরো সাড়া কিন্তু জাগাবে। তিনি বলবার চেষ্টা করেছে আমলাদেরকে বরং সামনে আনা হয়েছে আর রাজনীতিবিদ জনপ্রতিনিধিদেরকে পেছনে ঠেলে দেওয়া হয়েছে। এইটা একটা আমলা নির্ভর ব্যবস্থাপনার মধ্যে এখনো চলছে আসলে, সেটা দিয়ে আখেরে শেষ রক্ষা হবে কিনা আমাদের? সেটা শক্তিশালী করতে হবে, ঘাটতি পূরণ করতে হবে। যেমন প্রত্যেকটা জেলায় ডেপুটি কমিশনাররা হচ্ছে এই যে সমন্বয় কমিটির প্রধান বা করোনা প্রতিরোধ কমিটির প্রধান। এখানে মাননীয় সংসদ সদস্য হচ্ছে এখানকার উপদেষ্টা সদস্য, উপজেলা চেয়ারম্যানরা তেমনি ইউএনও নেতৃত্বে যে কমিটি আছে উপজেলায়, সেখানে উপদেষ্টা সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা হচ্ছে সদস্য। কাজে সেক্ষেত্রে এবার শুরু করা যেতে পারে, শুরু করবার পরে এর কাঠামোটা পরিবর্তন করা যেতে কিংবা পারে। বিভিন্ন জেলায় যে সচিবদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদেরকে কাজ কি চোখে পড়ে আপনার? কোনো জেলাভিত্তিক সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছিল? এ বিষয়ে অবশ্য আমার খুব একটা অভিজ্ঞতা নেই, না, তবে করোনা প্রশ্নে কিছু নাই। মনিটরিং মিটিং এ তারা থাকেন, ভার্চুয়ালি যোগ দেন। জি, যে অনেক প্রতি ধন্যবাদ সপ্তাহে মুস্তাক ভাই কিন্তু- জি। বলবার জন্য। আফমর রুহুল হক, আপনি যদি এটা বলেন, এই যে রাজনীতিবিদ ভার্সাস আমলা, একদলকে সামনে একদলকে পেছনে, এটা কি আসলে আমাদের বার্তাটা দিচ্ছে কি আসলে? আমি তো প্রথম থেকে, আমি যেদিন ডিক্লেয়ার হয়েছিল যে ডিসি সাহেবকে প্রদান করা হয়েছে, সেদিনই আমি অবজেকশন দিয়েছিলাম মিডিয়াতে, যে এটা তো ইস্যু সিভিল সার্জন, এটা মিনিস্ট্রি অফ হেলথের কাজ, ডাক্তারদের কাজ, ডাক্তার শুড টেক দ্য লিড। কিন্তু এখানে সেই অবস্থায় চলছে, এখনো চলছে, এখন রিপোর্ট নির্ভর। ওনারা খুব রিপোর্ট করতে খুব উস্তাদ, খুব ভালো সুন্দর রিপোর্ট লিখতে পারেন, কিন্তু ফিল্ডে কাজ করতে অবস্থা, বেরোনোর অবস্থা না। ওনারা রিপোর্টটি হয়, ছবি তুলেন এবং ফেসবুকে দেন এবং মিডিয়াতে আসে, তারপরে আর কি হলো সেটি কিন্তু আর মানে চেক অ্যান্ড ব্যালেন্স নেই। এখানে যারা করতে পারবেন, যেখানে আমরা কিছু তো করতে, আমার ছাত্রীরা কিছুটা সংক্রমণ হয়ে মানে এটা পাসটা করতে পেরেছি, কিছুটা কাজ লেগেছে। আমাদের ইতিমধ্যে আমাদের ডিস্ট্রিক্ট হেড বদলে গেছে, আজকে নতুন ডিস্ট্রিক্ট এসেছেন। আমি আশা করি তিনি এটি আরো সুন্দরভাবে করবেন, আমি আশা করছি। এবং জনপ্রতিনিধি সকলকে নিয়ে যদি আমরা এভাবে কাজ চালাতে পারি, আমি সাকসেসফুলি মনে করি করা সম্ভব এবং দিস ইজ পসিবল। আমার মনে হয় কেউ বলে দিতে হবে যে সবাইকে নিয়ে কাজ করুন, নিষেধ তো করেনি যে সবাইকে নিয়ে কাজ করুন, আর সুতরাং আমি কেন করবো না? আমি কাউকে জিজ্ঞেস করিনি, আমি সবাইকে নিয়ে কাজ করেছি। সুতরাং অন মাই ওন এটি সবাইকে বলেই করতে হবে এবং তারপরে সবাই যেটা বলছেন যেটি এটি করলে এটি সম্ভব। সুতরাং আমাদের সকলে বুঝতে হবে এবং কাজ করতে হবে, শুধু বসে থাকলে হবে না। আমরা যে দোকান বন্ধ করতে বললাম, আমি দেখেছি আমার গ্রামে, আজকেই খোঁজ হচ্ছিল, আমি একটা সময় টেলিফোন করলাম, কি হলো আমার গ্রামের নলদা গ্রামে বাজারটা একটু বড় বাজারে, বহু জায়গাতে আমার গ্রামের মানুষজন অত্যন্ত অনেকেই আক্রান্ত, কারণ এখানে খুব জনসমাগম হয়। দেখি একটা সময় বলে অনেক দোকান খোলা, পুলিশরা কি করছে, ওখানে বসে বসে চা খাচ্ছে। তো ওনারা বসে বসে চা খাচ্ছেন, কিন্তু দোকান বন্ধ করার ব্যাপারে বলে আমরা গেলে তো কথা শুনে না, ওনারা বসে আছেন ওখানে চা খাচ্ছেন, তাহলে কেমন করে হবে? সুতরাং এই বিষয়টিকে যে মনিটরিং করে তারা আছে লোক, কিন্তু তারা যে কাজ করছে না, তাদেরকে দিয়ে যে কাজ করানো, এই ডিটেল মনিটরিং কিন্তু দিস ইজ দি প্রবলেম। আর এই পর্যায়ে যদি বলেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার মতো অবস্থায় আছে কিনা, বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনই আন্দোলন হচ্ছে খুলবার জন্য, আপনি কিভাবে দেখছেন এটা? আমি মনে করি ভালো সময় কিনা খুলবার জন্য? এটি বন্ধ আছে, সেটি আমি চাই না যে বন্ধ থাকুক। আমি মনে করি এখানে যে আমাদের শিক্ষক আছে এবং ছাত্র আছে, তাদেরকেও ইতিমধ্যে এখানে কাজে লাগিয়ে এটাকে কন্ট্রোল করার মধ্যে আছে। আমাদের ছাত্র, শিক্ষক, শ্রমিক জনতা সকলে মিলে, হ্যাঁ অবশ্যই আমাদের এখন খুলতে হবে এবং ভ্যাকসিন জোগাড় করতে হবে, তাড়াতাড়ি ভ্যাকসিন জোগাড় করে ছাত্র শিক্ষক এদেরকে ভ্যাকসিন দিয়ে, এবং মেডিকেল কলেজগুলোতে শুরু হয়েছে ভ্যাকসিন দিয়ে, স্কুল কলেজগুলোকে খোলার ব্যবস্থা করতে হবে। তো ভ্যাকসিনটা যত তাড়াতাড়ি পাওয়া যায়, মাননীয় প্রধানমন্ত্রী তার যথাসাধ্য চেষ্টা করছেন। কিছু কিছু প্রমিস আসছে, কিন্তু ব্রেক থ্রুটা হচ্ছে না। আমাদের এই ব্রেক থ্রুটা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আমানুল্লাহ ফেরদৌস যদি বলেন, এই যে 24 কোটি ভ্যাকসিন লাগবে আমাদের, দেওয়ার যে ডোজ লাগবে, আসলে আয়োজনটা কতটুকু হচ্ছে আসলে? আয়োজনটা এই যে গণ টিকাদান কর্মসূচি যেটা আমরা বলছি, আমার মনে হয় আমরা গ্যাভি থেকে বা কোভ্যাক্স থেকে যে ভ্যাকসিন গুলো পাবো, সেগুলো পাওয়া এবং সাথে সাথে দেশে তৈরি করার যে ব্যবস্থাপনা, দিস মাস্ট বি ডান। সেইটাও তো আরো কয়েক বছর লাগবে আসলে।
এখন যে গণঠিকাদার কর্মচারী আমানুল্লাহ ফেরদৌসি যদি বলেন, না আমি বলি দেশে দেশে না কয়েক বছর লাগবে না, অ্যারাউন্ড 6 to 8 মান্থসের ভিতরে কিন্তু তৈরি করা যাবে। এবং সেটা 6 to 8 মান্থের ভিতরে এখন থেকে চেষ্টা করলে আমরা ডিসেম্বর জানুয়ারি নাগাদ আমরা কিন্তু আমরা এটা তৈরি করতে পারবো। আমরা তো নতুন করে বানাবো না, আমরা প্রোডাকশন করব, আমরা শুধু প্রোডাকশন করব। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি একটা গবেষণা চলছে আমার এখন, আমার ছেলেমেয়েরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে কাজ করছে, তারা গ্রামের মানুষদেরকে জিজ্ঞাসা করে করোনা সম্পর্কে, মানুষ কিছু জানে না, হাসাহাসি করে। তাহলে আপনি 15-16 মাস পরে গ্রামের মানুষরা করোনা সম্বন্ধে ভালো কোনো ধারণাও নাই, হাসাহাসির বিষয়। তার মানে আমরা গ্রামাঞ্চলের মানুষদেরকে করোনা বিষয়টা আমরা জানাই নাই, জানানোর চেষ্টাও করি নাই, বা তাদেরকে রিচ করার জন্য যে ধরনের পদ্ধতিগুলো ছিল সেই পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি নাই। আপনি নিজেই যান একটা গ্রামে গিয়ে জিজ্ঞেস করেন কাউকে করোনা সম্পর্কে, সে দেখবেন আপনার সাথে উপহাসের সুরে কথা বলবে অথবা হাস্যকর কথাবার্তা বলবে। মানে করোনাটা রসিকতার পর্যায়ে একটা জায়গা হয়েছে। রসিকতা, কারণ সে তো আশেপাশে কাউকে মারা যেতে দেখে নাই, সেই জন্য সে তো আর তার সার্বিক পিকচারটা সে দেখতে পাচ্ছে না। এই খুবই আশ্চর্যের বিষয়, আপনি দেখবেন যে করোনাকালীন সময়ে সারা বিশ্বে ধনীর সংখ্যা বেড়ে গেছে, এবং আপনার বাংলাদেশেও কিন্তু সেটা ঘটেছে। বাংলাদেশের কোটিপতির সংখ্যা এই গত 1 বছরে অনেক বেড়ে গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী। তো কোটিপতির সংখ্যা বেড়ে যাচ্ছে, সারা বিশ্বে কোটিপতির সংখ্যা বেড়ে যাচ্ছে, ধনী মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। ধনী মানুষরা যে একটু এগিয়ে আসবে সরকারের সাথে সাথে এই মহামারী ওয়ান্স ইন এ লাইফ টাইম প্যান্ডেমিককে মানে নিয়ন্ত্রণে রাখার জন্য, সেটা কিন্তু কোনো উদ্যোগ লক্ষ্য করা যায় নাই। রাষ্ট্রীয় পর্যায় থেকে কাউকে বলাও হয় নাই যে আসুন সবাই মিলে আমরা এখানে নামি। অন্যান্য যেভাবে বলা হয় অন্যান্য ক্ষেত্রে এভাবে আমরা কিন্তু বন্যার সময়, ঘূর্ণিঝড়ের সময় বহুবার দেখেছি যারা রাষ্ট্রনায়করা থাকেন তারা আহ্বান করেন, সরকার প্রধান আহ্বান করেন, কেন করছে না? আমাদের টিএসসি খালি পড়ে আছে, আমাদের টিএসসি তে কিন্তু আমাদের ছেলে মেয়েরা একদিনে 1 লক্ষ মাস্ক বানাতে পারে। কেউ কিন্তু বলে না যে মাস্ক বানাইতে হবে, মাস্ক ডিস্ট্রিবিউট করতে হবে। তার মানে সমাজের সার্বিক ক্ষেত্রেই পুরো বিষয়টাই নিয়ে একটা উপহাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এটা হলো ধনী মানুষদের রোগ। কিন্তু এতদিন পরে এটা প্রমাণিত হচ্ছে এটা ধনী মানুষ বলতে কিছু নাই। খুলনাতে এবং যে সীমান্তবর্তী জেলাগুলোতে যে যারা আক্রান্ত হচ্ছে তারা কি খুব ধনী মানুষ? তার মানে অনেকে বলতো পরিশ্রমী মানুষদের করোনা হয় না। আইসিডিডিআর যে স্টাডিটা আসে, স্টাডিটাতে দেখা যাচ্ছে তারা তো পরিশ্রমী মানুষ, যারা বস্তি এবং বস্তির আশেপাশের মানুষ, তারা পরিশ্রমী মানুষ। সেখানে যদি 70%, 71% যদি অ্যান্টিবডি পাওয়া যায়, তার মানেটা তার মানে গ্রামাঞ্চলে যদি ছড়িয়ে পড়ে, এখন তো ভারত থেকে করোনা আসার কোনো দরকার নাই। ভেরিয়েন্ট, ডেল্টা প্লাস, এগুলো তো আসার আর কোনো দরকার নাই। এখন তো অলরেডি কমিউনিটি সংক্রমণ শুরু হয়ে গেছে আমাদের দেশে, ছড়াচ্ছে প্রচুর পরিমাণে। এখন এই মুহূর্তে যদি আপনি দেখেন এতগুলো এনজিও কাজ করে আমাদের দেশে, বিশ্বে বড় বড় এনজিওরা কাজ করে, সবাই বসে আছে। ইতিমধ্যে ব্র্যাক একটা উদ্যোগ নিয়েছে 40টা এনজিও কে নিয়ে কিছু কাজ করার জন্য, কিন্তু তারা একটু আগিয়ে একটু পিছিয়ে যাচ্ছে, হুচট খাচ্ছে তারা, এই যে আমলাতান্ত্রিক জটিলতা তারা পড়তে যাচ্ছে। তারপরেও তাদেরকে কেউ কিন্তু বলে নাই যে আসেন আমাদের এখানে 60-65 হাজার এনজিও কাজ করে, এবং বিশ্বের সবচেয়ে বড় বড় এনজিওদের ভিতরে বড় এনজিও গুলো আমাদের দেশে আছে, এবং তাদের নেটওয়ার্ক অনেক দেখাই হয়নি কোনো জায়গায়। এবং আরো মজার বিষয় যেটা স্যার বলতে পারবেন, যে আমাদের এখানে যে 50-60 হাজার এই যে কমিউনিটি ওয়ার্কার যারা আছে, হেলথের যারা কাজ করে, প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ ভলান্টিয়ার। বাংলাদেশের মতো এত চমৎকার হেলথ সিস্টেম, যাই বলেন না কেন, যে আমি যে যত সমালোচনাই করুক না কেন, বাংলাদেশের মতো এত চমৎকার ডিসেন্ট্রালাইজড হেলথ সিস্টেম পৃথিবীর খুব কম দেশে আছে। এটা খুব আশ্চর্যের বিষয়। আমরা যত সমালোচনাই করি না কেন, একটা লোককে কিন্তু কাজে লাগানো হয় না। একটা লোককে কেউ বলেও নাই যে আসেন এটা কাজ করেন। আপনি মসজিদের ইমামের কথা বলেন, আপনি 2.5 থেকে 3 লক্ষ মসজিদ আমাদের দেশে, তার মানে 5 থেকে 6 লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন সাহেব। আমরা এইচআইভি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু ওনাদেরকে কাজে লাগিয়েছি। তারা কিন্তু জুমার খুতবাতে কিন্তু বলেছেন, মানুষ কিন্তু শোনার চেষ্টা করেছে। আপনি বলেন যে এখানে কোথাও কি মসজিদের ইসলামিক ফাউন্ডেশনকে নামানো হয়েছে? ইসলামিক মাদ্রাসা এডুকেশন বোর্ড যেটা গাজীপুরে, তাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আপনাদের যে লক্ষ লক্ষ মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাতে আপনারা এই ধরনের ক্যাম্পেইন করতে হবে? কোথাও মানে অর্গানাইজড ওয়েতে সবাই মানে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন, সবাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছে, সবাই আমলাদের দিকে তাকিয়ে আছে, অন্যরা করুক। আমরা এই করতে করতে কিন্তু আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আপনি দেখেন
অতি দারিদ্রের সংখ্যা কিন্তু গত 1 বছরের ভিতরে আরো 1 কোটি বেড়ে গেল। তার মানে অতি দারিদ্রের সংখ্যা $1 নিচে জীবনযাপন। তার মানে করোনার কারণে আমাদের যে সার্বিক যে ধাক্কাটা অর্থনীতিতে আসছে, আমাদের যে সার্বিক ধাক্কাটা সমাজের ভিতরে আসছে, জি আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আজকে দেখেন শিক্ষা ব্যবস্থা আপনি আপনি যত কথাই বলেন যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আপনি যদি ভ্যাকসিন না দিয়ে তাদেরকে হলে নিয়ে আসেন, এবং হলের অবস্থা তো আপনারা সবাই জানেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হলের অবস্থা, এখানে যদি নিয়ে আসেন তাহলে মহা বিপদের ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং বিশ্বের যে সমস্ত না, দেশগুলোতে কিন্তু আমাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা কিন্তু পরীক্ষার প্রশ্ন করেছি, মডারেশন করে বসে আছি, আমি ছাত্ররা হলে নিজেই আমরা প্রশ্ন অনলাইন কিংবা অফলাইন আমরা পরীক্ষা নেব, আমরা কিন্তু রেডি, না না না, সিদ্ধান্তের আমরা অপেক্ষায় তো আছি আমরা। নিজেরাই আমি নিজেই তো প্রশ্ন করেছি, আমি তো জি, নিজেই তো বিভিন্ন মডারেশন কমিটিতে করে আছি আমরা কিন্তু এবং কমপ্লিট। আপনাকে আমরা সব কমপ্লিট, কিন্তু এখন অফলাইনে নিতে হবে। অফলাইনে নিতে গেলে যে ধরনের ট্রেনিং এর প্রয়োজন, সেই ট্রেনিংটাও আমরা নিব এখন, নাকি ফিজিক্যালি যে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, আমাদের কিন্তু পরীক্ষা এই সামনের মাসে 4 তারিখে, 7 তারিখে, 8 জি তারিখে, আমরা কি কিচ্ছু বলতে পারছি না এখন ছেলে মেয়েদেরকে যে আমরা কি তাদেরকে ঢাকাতে আনবো, এখন তো ঢাকাতে আসতে পারছে না। এইরকম একটা অবস্থার ভিতরে দুদুল্যমান এটা অবস্থার ভিতরে দুটো দাবি সমাধানটা কি হচ্ছে, ছিল? একটা বলা হচ্ছে যে ভ্যাকসিন দিয়ে তাদেরকে হলে উঠানো যায় কিনা, প্রায়োরিটি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল এদেরকে টিকা দেওয়া যায় কিনা। এছাড়া আর কোনো পথ নাই। আমাদের যে 12-13 লক্ষ যে চায়নার ভ্যাকসিনটা আসছে, সেই জি ভ্যাকসিনটা মেডিকেল স্টুডেন্টদেরকে দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমাদের হলে কতজন থাকে? 1,15-16,000 ছেলে মেয়ে হলে থাকে আমাদের সারা বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সেই ছেলে মেয়েদেরকে তো আমরা 2 লাখ ভ্যাকসিন, তো 2.5 লাখ ভ্যাকসিন তো আমরা দিয়ে দিতে পারতাম, কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয় চুপচাপ বসে আছে। আমাদের কাছে লিস্ট চেয়েছে, আমরা লিস্ট পাঠিয়েছি, জি আমাদের সমস্ত অ্যাড্রেস দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে বলে নাই যে কবে থেকে আমাদের স্টুডেন্টদেরকে সেই ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারবে। তখন আপনি বলেন, এখন পর্যন্ত সারা দেশে কিন্তু একটা রিপোর্ট বেরিয়েছে গতকালকে যে সারা দেশে কয়েকশো বাচ্চা আত্মহত্যা করেছে আপনার এই করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে। 115 জনের উপরে তাদের কাছে লিস্ট আছে যে আত্মহত্যা জি। করেছে। আমরা এই যে বলা হচ্ছে হার্ড ইমিউনিটির জন্য ছেলে আমাদের কমপক্ষে 70 থেকে 80 ভাগ লোককে টিকার আওতায় আনতে হবে, তো আমরা তো সেখান হার্ড থেকে অনেক ইমিউনিটি নিচে তত্ত্ব পড়ে আছি, আমরা আসলে 3% হার্ড আটকে আছি ইমিউনিটি আমরা। তত্ত্ব করোনার ক্ষেত্রে হয়তো কাজে নাও লাগতে পারে। আজকেই পড়লাম একটা গবেষণা যে হার্ড ইমিউনিটি তত্ত্ব গবেষণার ক্ষেত্রে কাজে নাও আসতে পারে, কারণ আপনি যেটাকে হার্ড ইমিউনিটি বলতেছেন, কয়েকদিন পরে দেখা গেল আরেকটা ভেরিয়েন্ট এসে হার্ড ইমিউনিটি ভেঙে দিচ্ছে। তার মানে কি? তার মানে আপনাকে দুইটা জিনিস, একটা হলো মাস্ক পরা, আর একটা হলো ভ্যাকসিন দেওয়া। তাহলে আপনি ভ্যাকসিন দিলে কিছুটা সংরক্ষিত, যে অন্তত পক্ষে মৃত্যুটা কিছুটা ঠেকিয়ে দিতে পারেন, হসপিটালাইজেশন ঠেকিয়ে দিতে পারেন, আর মাস্কটা পরলে পরে আপনি এটা কন্ট্রোলের ভিতরে রাখতে পারবেন। এই দুইটা জায়গা থেকে কিন্তু দেখেন আমরা কোনো ধরনের কোনো কাজ করতে পারলাম না, না রাষ্ট্রীয়ভাবে, না সামাজিক জি ভাবে, না সাংস্কৃতিক ভাবে। সাংস্কৃতিক কর্মীদেরকে দেখেন, কোন একজন সাংস্কৃতিক কর্মীকে আপনি দেখেছেন যে কোনো একটা মুভমেন্ট তৈরি করার জন্য কোন একটা গ্রুপকে আমি নাম ধরে ধরে বলতে পারি যে তারা কোন একটা কাজ তাদের দেখানোর মতো করে, যে আজকে 15-16 মাস ধরে দেশ একটা বিপদগ্রস্ত অবস্থার ভিতরে, একটা যুদ্ধের ভিতরে সবাই চুপচাপ বসে আছে, এবং আমরা যারা কথা বলছি আমাদেরকে হয় পাগল, অনেকে বলে এগুলো বলে আর লাভ কি, অনেকটা উপহাসের সুরে আপনার কথা। জি, অথচ দেখেন অনেক ধন্যবাদ দেশ ডক্টর কিন্তু আমন পিছিয়ে ফেরদৌস, আপনার সঙ্গেই থাকুন। আমি যাব ডক্টর লেলিন চৌধুরী। আপনি যদি বলেন যে আমরা যে গণটিকাদান কর্মসূচি যেটা আমরা বলছিলাম যে কমপক্ষে 20 থেকে 24 কোটি ডোজ আমাদের লাগবে, সেই আয়োজনটা আসলে কতদূর আপনি দেখছেন, ডক্টর লেলিন চৌধুরী? ধন্যবাদ। মূলত টিকা দেয়ার, গণটিকা দেয়ার এবং দেশের 80% মানুষকে টিকা দেয়ার কোনো আয়োজন এখন পর্যন্ত আমরা শুরু করিনি, নাই। করার কথা ভাবিনি। ভাবতে হলে যখন আমাদের প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ মানুষকে টিকা দেওয়ার কথা, 3 থেকে 4 লক্ষ মানুষকে টিকা দেওয়ার কথা, তখন কিন্তু আমরা 1 লক্ষের নিচে থেকেই সন্তুষ্ট হয়েছি এবং আমরা বলেছি আমরা টিকা দেওয়া শুরু করেছি। অর্থাৎ আমাদের তো একটা পরিকল্পনা থাকতে হবে যে আমার দেশের জন্য 27 কোটি ডোজ টিকা দরকার। এই 27 কোটি ডোজের মধ্যে প্রথম কাদের দিব? শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিয়ে তাদের খুলবো, না শ্রমিকদের দেব, না ফ্রন্ট-এন্ডার দেব? দিয়ে যে ক্রমাগতভাবে যে নিউ নরমালের দিকে যাওয়া, সেই টোটাল প্ল্যানটা তো নাই। এর সাথে আরো ব্যাপার সেটি হচ্ছে এপিডেমিক বা মহামারী একটা স্তর থেকে আরেকটা স্তরে যায়। সেই স্তরে যাওয়ার পরে সেই স্তরের উপর ভিত্তি করে নতুন যে প্রজেকশন করা, মহামারী এপিডেমিক প্রজেকশন, সেটি করে কোন কোন জায়গায় আমরা প্রতিরোধটা গড়ে তুলবো বা ইন্টারভেনশন করব, সেই প্ল্যানটাও কিন্তু আমরা করি না বলেই যে অব্যবস্থাপনা হয় কেমন। দেখুন, মাদারীপুরে যেদিন লকডাউন দেওয়া হলো, গত পরশু ঘোষণা করা হলো, ওই দিন কিন্তু মাদারীপুরে নির্বাচন।
নির্বাচনের কাজকর্ম চলছে, দুপুরের পরে ঘোষণা এলো মাদারীপুরে লকডাউন। দেখুন, যে শহরটায়, জি। যে জেলাটায় আগামীকাল লকডাউন হবে, আগের দিন কেউ জানে না, সরকারের লোকজনও জানে না, ওই অঞ্চলের লোকজনও এবং জানে না। প্রধান তাহলে নির্বাচন কিভাবে? কমিশনার বলেছেন যে করোনার চাইতে নির্বাচন গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কাজে এবং নির্বাচন হতে হবে। যে একজন এবং দর্শকের ফোন নিয়ে আমি আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? যে মোহাম্মদ নুরুল করিম বলছিলাম বাসাবো থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হলো, মাননীয় মহোদয়গণ অনেকেই আছেন, ওনাদের সবাইকে আমার সালাম। তো ওনারা স্কুলের বিষয়ে একটা কথা বলছিলেন যে স্কুল বন্ধ করোনাকালীন। এখন আমার প্রশ্ন হলো, এই যে করোনাকালীন গত 1.5 বছর যাবৎ স্কুলটা বন্ধ, এই 1.5 বছর যাবৎ কিন্তু আমরা স্কুল বেতন দিচ্ছি, বাচ্চা ক্লাস করতেছে না, বেতন দিচ্ছি। তো আমাদের যদি আমরা লকডাউনের আওতায় থাকি, আমরা অফিস যাইতে পারতেছি না, না যাইলে তখন মালিক পক্ষ বেতন দিবে না। তাহলে আমরা যদি ইনকাম নাই করতে পারি, তাহলে আমরা কোথা থেকে স্কুলে বেতন দিব? কিভাবে আমরা বাসা ভাড়া দিব? কিভাবে আমরা খাবো? আমরা কিভাবে চলবো? জি, ডক্টর লেলিন চৌধুরী যদি বলেন। আচ্ছা, সেটি হচ্ছে যে এতদিন স্কুল বন্ধ রাখার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। আমি আবারও বলছি, কারণ নেই। কারণ যদি আমরা শিক্ষা নিয়ে একটি পরিপূর্ণ পরিকল্পনা করতাম, তাহলে কিন্তু আমরা একদম শুরুর দিক থেকেই, যেমন ধরুন অনার্স ফাইনাল ইয়ার যাদের 3-4 মাস পরে পরীক্ষা, তাদেরকে আমরা করোনার টেস্ট করে, টেস্ট নেগেটিভ হলে হলে তুলে দিতে পারতাম, এবং টিকা আসা মাত্রই তাদেরকে আমরা দিতে পারতাম। আমরা সেরকম কোনো পরিকল্পনায় যাইনি। দ্বিতীয়ত, আমরা ধাপে ধাপে যে খুলবো, সেই রোড ম্যাপটাও তো আমরা তৈরি করিনি। আমরা শুধু সময়টা বর্ধিত করেছি। কেন যেন আমার মনে হয় যে সেই সময়টা বাড়ানোর পেছনে কারণ ছিল যে যদি কোনোভাবে প্রাকৃতিক ভাবে করোনাটা চলে যায়, তাহলে আমরা ঝামেলা মুক্ত হব। খুব অদৃষ্টবাদী এটিকে যে চিন্তা এটা। inter- এটা অদৃষ্টবাদী চিন্তা। এটা এটাকে যে প্রতিরোধ করা যায়, ইন্টারভেন করে যে থামানো যায়, সে জায়গায় আমরা কাজ করিনি। এরকম অব্যবস্থা আমি যদি মাদারীপুরে বলছিলাম, লকডাউনের আগের দিন সেখানে প্রচুর লোক মিটিং, মিছিল, সমাবেশ, নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানলাম সেখানে পরদিন লকডাউন। সন্ধ্যার পরে লোকজন সমানে যারা ঢাকা থেকে গেছিল তারা ফেরা শুরু করলো, এবং কি করলো, মাদারীপুর থেকে প্রচুর সংখ্যক লোক ভাইরাস বহন করে ঢাকায় আনলো। অন্যদিকে কিন্তু ঘোষণা করা হলো যে ঢাকাকে রক্ষা করার জন্য ঢাকার চারপাশের 7টি জেলায় লকডাউন দেওয়া হলো। শব্দটার মধ্যে একটি অস্বস্তি রয়েছে, সেটি হচ্ছে ঢাকাকে রক্ষা করার জন্য। যেন ওই 7টি জেলার মানুষের জীবনের কোনো মূল্য নেই, শুধু তাদেরকে লকডাউনের আওতায় আনা হচ্ছে তাদেরকে বিপদ মুক্ত বা করোনা মুক্ত করার জন্য না, ঢাকাকে রক্ষা করার জন্য। অথচ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে অবিবেচনা প্রসূত কাজ, তারা স্বাস্থ্য বিভাগের উপদেশ বা পরামর্শ উপেক্ষা করে যেইভাবে বলল করোনার চেয়েও নির্বাচন গুরুত্বপূর্ণ, এরকম একটি অগ্রহণযোগ্য অবিবেচনা প্রসূত কাজের মধ্য দিয়ে তারা যে করোনার বিস্তৃতিটা ঘটালো, আমি জানি না এই প্রসঙ্গে তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করানো যায় কিনা। তবে একটা ব্যাপার, তারা নির্বাচন কেমন করেছে জানি না, কিন্তু দেশের নানা জায়গায় করোনা ছড়িয়ে দিতে কিন্তু তারা সমর্থ হয়েছে, যে কারণে আজকে স্বাস্থ্য অধিদপ্তরকে বলতে হয়, মন্ত্রণালয়কে বলতে হয় যে আমরা একটা গভীর বিপদের মুখোমুখি। তো এখনো যে সময় আছে, যদি আমরা সবাই মিলে, আমি সবাই মিলে এই কারণে বলছি যে দেখুন, সরকার প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিচ্ছে না, কিন্তু রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ কি বঙ্গবন্ধু ভলান্টিয়ার্স নামে কোন স্বেচ্ছাসেবক দল গ্রুপ গঠন করেছে? জাতীয় পার্টি কি পল্লী বন্ধু ভলান্টিয়ার্স, কমিউনিস্ট পার্টি কি রেড ভলান্টিয়ার্স, অথবা জাসদ কি গণ ভলান্টিয়ার্স নামে মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবক দল তৈরি করেছে? করে নাই। কিন্তু সবাই সবার দোষারোপ করছে, এবং যে কারণে কিন্তু অন্যেরা যারা হয়তো সাংস্কৃতিক ফ্রন্টে কাজ করে, সামাজিক ফ্রন্টে কাজ করে, তারাও কিন্তু সামনে আসছে না। কারণ মনে রাখতে হবে, দেশের চালনার ভার, দায়িত্বের ভার কিন্তু যেভাবেই হোক না কেন রাজনৈতিক দলগুলোর উপর বর্তায়, তারা উদ্যোগ নিচ্ছে না। সব মিলে সবাই ব্লেম গেম বা দোষারোপের খেলায় মগ্ন রয়েছে, মানুষজন মরছে, আর প্রজ্ঞাপন জারি করে লকডাউন করা হচ্ছে অথবা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, সবটাই কাগজে থাকছে। আমাদের এখন খুব ইচ্ছা কাজীর গরুগুলো গোয়ালে যেন থাকে, কেতাবে যেন আর না থাকে, কারণ কেতাবে থাকলে মানুষ বাঁচবে না। বাস্তবায়ন করতে হবে এই বিধিনিষেধগুলো, তাহলেই কেবলমাত্র মানুষ বাঁচবে। জি, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে ডক্টর মেহেদী নেওয়াজ যদি বলেন আপনার বিবেচনা এখন করণীয় কি করতে হবে? সামনে ঈদ, একটা আশঙ্কা করছি সবাই যে একটা বড় ভিড় হবে, গরুর হাট বসবে, কোরবানি দেওয়া হবে, প্রচন্ড একটা ক্রাউড তৈরি হবে। কি করতে হবে? আগাম ব্যবস্থাপনা কি করা যেতে পারে?
এটা আসলে খুবই একটা বাস্তব কথা, যেটা আসলে সবাই চিন্তা করছি। সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে হয়তো যেভাবে চারিদিকে লকডাউন দেওয়া হয়েছে, হয়তো আমরা সে জায়গায় কিছুটা সুফল পাবো, কিন্তু আমি যেটা আমার কথা আগেও বলেছিলাম, যেটাকে টেনে নিয়ে যেতে হবে অনেক দূর। অনেক দূরের মধ্যে কিন্তু খুব সন্নিকটেই রয়েছে সবচেয়ে বিপদ যেটা, সেটা একদম, সেটা হচ্ছে এই কোরবানির ঈদ। আপনি দেখেন এখন এই কথা বললে তো অনেক কিছু, সৌদি আরবের মতো হজের জায়গায় কিন্তু বন্ধ করে দেওয়া হবে, তা আমাদের কিছু যাচ্ছে না। আমরা ইচ্ছা থেকে বন্ধ করতে বলিনি, মিনিমাম একটা জায়গায় এখন কথা বলা হচ্ছে যে হঠাৎ করে যে ডিজিটাল ভাবে আমরা গরু মহিষ কিনবো। দেখেন এগুলো একটা অবান্তর কথা। এগুলো আপনি আমাদের বর্তমানে সোসাইটিতে যারা বাস করে ডিজিটাল ভাবে এখন করার কোনো সুযোগ নেই। এখন যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেটা বলছিলেন যে আমাদের এই সকল জায়গায় ধর্মীয় যারা চিন্তাবিদ আছেন, ইসলাম ফাউন্ডেশন নেমেছে, যে কথা বলছিলেন যে আমরুল্লাহ স্যার নামেনি তা না, নেমেছেন ইসলাম ফাউন্ডেশন, তারা কাজ করেছেন, আমরা তাদের কথা বলিয়েছি। এই জায়গা থেকে যারা স্কলার আছেন, ধর্মীয় চিন্তাবিদ, তাদেরকে দিয়ে এই করোনার সময় একটা প্ল্যানিং আনতে হবে যে আমি কোরবানি অবশ্যই হবে, কিন্তু কোরবানি এই যে আমার এত পরিমাণ কোরবানি এইভাবে বড় মাঠে, হয়তো একটা জায়গায় বড় একটা মাঠে অনেক বড় একটা জায়গায় সুযোগ করতে হবে, কিন্তু সেটারও একটা লিমিটেশন থাকবে। এটার পরিকল্পনাটা আমি এখনই দিতে পারবো না, এই পরিকল্পনাটা আসতে হবে যারা পরিকল্পনা তাদের কাছ থেকে। তবে আমি আপনাকে একটা কথা এই মধ্যে দিয়ে একটু জানাতে চাই সবার কাছে, স্যাররা আছেন এখানে, সেটা হচ্ছেন আমাদের আরেকটা জায়গা কিন্তু স্পর্শ করতে হবে, যেটা আমি দীর্ঘদিন ধরে করোনায় কাজ করছি, আমি জানি। একটা ওয়ার্ডে করোনাতে যখন শতাধিক রোগী বাস করছে, এই শতাধিক রোগীর সাথে প্রত্যেক বেলাতে দুইজন করে রোগী থাকে, দুইজন করে অ্যাটেন্ডেন্স থাকে। আপনি চিন্তা করতে পারছেন, 2 জন থেকে 3 জন, আমরা একজনকে পাশ দিয়েছি, কারণ কি আমার সেই জনবল নাই। ওই রুগী যে চিৎকার ছটফট করে আমার চোখে দেখে, আমি রেগুলার যাই, আমি জানি যেভাবে তাকে আপনি আমার ম্যান পাওয়ার একজন প্রতি একজন নার্স, একজন প্রতি একজন কি বলে সুইপার আয়া দিয়ে পারবেন না। তাহলে আমাকে অ্যালাউ করতে হচ্ছে সেই লোককে। যে লোক অ্যালাউ হচ্ছে সে একজন না, একজনের কথা বলে 2 জন আসছে, তাহলে 3 বেলায় আসছে 6 জন। তাহলে 100 বেডের হসপিটালে, 130 বেড আমার হসপিটালে 6 × 130 গুণ করেন। এবার তার দুপুরবেলা এক বেলা তার বাড়ি ফিরে যাচ্ছে, বাড়ি ফিরে গিয়ে সে তার পরিবারকে সংক্রমিত করছে, সে রাস্তায় যাচ্ছে, সে মাঠে যাচ্ছে, সে ওষুধের দোকানে যাচ্ছে, সব জায়গায় ঘুরছে। দুপুরে যে আবার আসছে, সে আবার বিকালে সব জায়গায় ঘুরছে, রাতে যে আসছে সকালে ঘুরছে। আপনার কেন চিন্তা করছেন না এই সংক্রমণ, এটা একটা বড় একটা জায়গাতে তৈরি হওয়ার, এটা যতটাই আপনারা ওইভাবে আনেন না কেন, এটা সরাসরি রোগীর সাথে কন্টাক্ট, যে উপসর্গ নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছে। আমরা উন্নত কথা বলছি, কিন্তু এটা আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হয়। অনেক আমি আসলে ধন্যবাদ আমার ডক্টর মেহেদী, আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, অনেক ধন্যবাদ খুলনা থেকে। নিশ্চয়ই ভবিষ্যতে আবারও দেখা হবে। আমানুল্লাহ ফেরদৌস, একটু যদি বলেন যে আমরা তো জানতাম যে বাংলাদেশ থেকে প্রচুর রোগী প্রতি বছর ভারতে চিকিৎসা নেওয়ার জন্য যেত, তো সেই ভারতের চিকিৎসা ব্যবস্থা কি একটা মিথ ছিল? এইবার এইভাবে ভেঙে পড়লো কেন? কেন তারা ব্যবস্থাপনাটা মানে নিয়ন্ত্রণ কেন করতে পারলো না? ফেইলিওরটা কেন হলো আসলে ইন্ডিয়ার ক্ষেত্রে? না না, ভারতের চিকিৎসা ব্যবস্থা মিথ ছিল সেটা বলা যাবে না। ভারতের কোনো কোনো জায়গাতে তো চমৎকার চিকিৎসা হয়, এবং কোনো কোনো চিকিৎসার ক্ষেত্রে ভারতে যেতে হয়। আমাদের এখানে সেটা এখনো সেই সক্ষমতা আমাদের ডেভেলপ করে নাই। যদিও আমরা আমাদের অনেক জায়গাতে অনেক সক্ষমতা ডেভেলপ করেছি, কিন্তু কোনো কোনো জায়গাতে ভারতে মানুষ যায়, কিন্তু কারণ করোনা চিকিৎসা ব্যবস্থাপনায় সেই ইন্ডিয়ার সক্ষমতার প্রমাণ তো আমরা পেলাম না কেন? করোনা করোনা ব্যবস্থাপনায় ওই যে মানুষের ভিতরে ওই যে বিলিফ সিস্টেমের ভিতরে মানুষের ওই যে আমরা বললাম যে পারসিভ ইনসাসেপ্টিবিলিটি, যে আমার কিছু হবে না, অথবা যে বিভিন্ন ধরনের যে এই যে আপনার লুকায়িত যে সমস্ত ধারণা যে আমি এটা করব ওইটা করব। দেখলেন যে ভারতের লোকজন কি করা শুরু করলো, তারা বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, মগা শাস্ত্রীয় বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা এই খাওয়া শুরু করলো, হালুয়া টালুয়া ইত্যাদি ইত্যাদি, এবং অন্যান্য বিষয়ের কথা আমি আর নাই বা বললাম। গঙ্গা স্নান, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, নির্বাচন, বিভিন্ন জায়গাতে এই সমস্ত কাজগুলো করলো। তারপরও আপনি দেখেন ভারতের ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন, ভারতের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার অনুপাতে ভারতের সংক্রমণ এবং ভারতের যে মৃত্যু, সেটা আমাদেরকে যদি বলেন তাহলে আমি বলবো যে সেটা মানে খুবই মারাত্মক যে ব্যাপার ধারণ করেছে তা কিন্তু না। সেখানে কিন্তু 20, 30, 40 লক্ষ লোক মারা যাওয়ার কথা, কারণ লোক সংখ্যা, টোটাল লোক সংখ্যার কথা আপনি চিন্তা করে দেখেন। তারপরে আমরা বলবো যে ভারতেরও প্ল্যানিং এর প্রবলেম ছিল, কারণ ভারতের যে যারা ভারত চালান তাদের প্ল্যানিং এর প্রবলেম ছিল, তাদের মিশন এবং ভিশনের প্রবলেম ছিল, এবং তারা এই যে ওয়েস্টার্ন দেশগুলোতে কি হচ্ছে সেটা দেখেও তারা শিখেন নাই। তাহলে এটা গেল ভারতের প্রসঙ্গ বাদই দিই, আমাদের প্রসঙ্গ, আমরা বাঁচবো কিভাবে? নেপালে আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে, সেই অবস্থা যদি আমাদের এখানে হয়, তাহলে কিন্তু আমরা হসপিটাল বানাতে পারবো না। হসপিটাল তো আর ওভারনাইট বানানো যায় না।
বা আমাদের যে সুযোগ সুবিধা সেগুলো তো ওভারনাইট তৈরি করা যায় না। এখনো আমাদের সময় আছে, যে জিনিসটা আমরা জি। বারবার বলার চেষ্টা করছি, যে আপনি বারবার একই প্রশ্ন করছেন যে ভ্যাকসিন ম্যানেজমেন্টের বিষয়টা একটা কমিটির মাধ্যমে, এটা আজকে এই জায়গায় একটা সিদ্ধান্ত হচ্ছে, কালকে একজন সিদ্ধান্ত হচ্ছে। আজকে দেখলাম একজন বলছেন যে আমরা 7 কোটি ডোজ ভ্যাকসিন পাবো এই যে আপনার জনসন এন্ড জনসনের থেকে। কি আশ্চর্যের ব্যাপার! কবে চুক্তি করলেন উনি, কবে চুক্তি, আমরা তো কিছুই জানি না। 7 কোটি ডোজ যদি জনসন এন্ড জনসন থেকে আসে তো বিরাট ব্যাপার। কিছু জানা, আরেকজন বলতেছেন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 70 লক্ষ, আমেরিকা থেকে অ্যাস্ট্রাজেনেকা পেয়ে যাবো 70 লক্ষ, কোভ্যাক্স থেকে পেয়ে যাচ্ছি। এটা যে একটা মানে অনেকটা পাগলের মতো অবস্থা তৈরি হয়েছে। একটা ভ্যাকসিন কমিটি ন্যাশনালি যদি একটা শক্ত অ্যাডভাইজারি কমিটি করে, যে একদম টু দি পয়েন্টে আমাদের 240 থেকে 270 মিলিয়ন ভ্যাকসিন লাগবে, আমরা কতটুকু নিজেরা তৈরি করতে পারি, জি। আগামী 6 মাসের ভিতরে কোথা থেকে কতটুকু অনেক আসবে, ধন্যবাদ আমানুল্লাহ ফেরদৌস। আপনি এই বিষয়গুলো বলেন আমাদেরকে শেষ চিন্তা 2 করতে হবে। মিনিট কি পরামর্শ আপনার, করণীয় কি, সামনে কি করতে পারি কোরবানিকে সামনে রেখে এই আমাদের 27 কোটি ভ্যাকসিনের আয়োজনটা কিভাবে হবে আসলে? আমাকে বললেন জি, আপনাকে বলছি, শেষ 2 মিনিট। 27 কোটি ভ্যাকসিন হয় আমাদের কিনতে হবে, কিছু আমরা পাবো কোভ্যাক্স থেকে, গ্যাভি থেকে এবং বিভিন্ন স্থান থেকে কিছু পাবো, কিন্তু আমাদের আলটিমেটলি এটা তৈরিতে যেতে হবে, তা নাহলে আমরা এটা পূরণ করতে পারবো বলে মনে হয় না। কিন্তু আমাদের ব্যবস্থাপনা রাখতে হবে। আমার ভরসা হচ্ছে প্রধানমন্ত্রীর উপরে, তিনি চেষ্টা করে যাচ্ছেন প্রতিদিনই। সুতরাং আমি মনে করি আমরা পাবো, তবে বিলম্ব হচ্ছে এবং আমার মনে হয় 1-2 মাস 3 মাস পরে, 2-3 মাস পরে যে ইন্টারন্যাশনাল যে বড় বড় দেশগুলো তাদের সব ভ্যাকসিন নেওয়া শেষ হয়ে যাবে, তাদের তখন আর কোনো অসুবিধা থাকবে বলে মনে হয় না। তখন কিন্তু একটু রিল্যাক্স ওয়েতে আমরা মনে হয় বিভিন্ন জায়গাতে হয় কিনতে পারবো বা ডোনেশন পাবো। অনেক ভ্যাকসিন ধন্যবাদ, পাবো, অনেক ধন্যবাদ আফমর এই- হল। এই ডক্টর একটা খন্দকার বড় মেহেদী খন্দকার মেহেদী আছেন? এটা বসে থাকলে চলবে না, ডক্টর আমাদের খন্দকার এখন মেহেদী প্রোটেক্ট করতে হবে। কি বলেন? যুক্তরাজ্য থেকে, আপনি কি আছেন? জি আছি। যে একটু যদি বলেন যে একটা যে বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার মতো এই ভ্যাকসিনটা প্রতি বছরই নিতে হবে, এই ব্যাপারে কি গবেষণা সর্বশেষ? আমাদের কি প্রতি বছর নিতে হবে 2টো করে ভ্যাকসিন? দেয়ার ইজ এ পসিবিলিটি, নিতে হতে পারে, তার একটাই কারণ যে ভ্যারিয়েন্ট চেঞ্জ হচ্ছে। তবে যেটা হতে পারে সেটা হচ্ছে দুটো ভ্যাকসিন দিলে যে ইমিউনিটি ডেভেলপ করবে, সেই ইমিউনিটিটা আগে যেটা ধারণা করা হচ্ছিল 6 মাস থাকবে, সেটা এখন মনে হচ্ছে আসলে বেশ লম্বা সময়ের জন্য থাকবে। সো এটা মোটামুটি এখন নিশ্চিত। আর করোনা ভাইরাস যেটা, সেটা সম্ভবত আমাদের কমিউনিটিতে এন্ডেমিক হিসেবে থাকবে, কিন্তু সিভিয়ার কোভিড হয়তো আর তৈরি করবে না। সো যে ক্ষেত্রে যারা ভ্যাকসিনেটেড তারা নিয়মিত ভাইরাসের সংস্পর্শে আসাতে তাদের বডিতে অটোমেটিক ইমিউন বুস্ট আপ হবে। সো আলটিমেটলি যেটা হবে যে মোস্ট প্রবাবলি আমাদেরকে আর নিয়মিত ভ্যাকসিন লাগবে না, আনলেস আদারওয়াইজ দোজ পিপল আর ভালনারেবল, যেমন যারা ইমিউনো কম্প্রোমাইজ, তাদের হয়তো ভ্যাকসিন আরেকটা যদি বলেন যে বাংলাদেশের কোম্পানিগুলো আমরা কি ভ্যাকসিন বানানোর ব্যাপারে সক্ষমতা, আপনার কাছে কি মনে হয় কতটা সক্ষম আমরা আসলে? ডেফিনেটলি সক্ষমতা রয়েছে, কিন্তু আমি আবারও বললাম যে একটু স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা ভ্যাকসিন চুজ করি, সেক্ষেত্রে ভ্যাকসিন তৈরির সম্ভাবনাটা তাড়াতাড়ি করা সম্ভব, মানে সহজে আনা সম্ভব। না, কিন্তু এই ফর্মুলা কি আমাদের জন্য উন্মুক্ত করবে কিনা, এরকম কি চুক্তি আছে আমাদের? ফর্মুলা হয়তো উন্মুক্ত অক্সফোর্ড করবে না, যে ফর্মুলা আমাদেরকে দিবে, যেরকম সেরামকে দিয়েছে, এরকম কি আমরা পাবো কিনা উৎপাদনের জন্য? সেভাবে পাওয়া যেতে পারে, সেভাবে পাওয়া যেতে পারে। সেই আলোচনা কি চলছে? আমার তো মনে হয় না বাংলাদেশে এই আলোচনা চলছে কিনা আসলে। হ্যাঁ, এই করতে আলোচনা পারে। চলছে, চাইনিজ ভ্যাকসিন সহজেই করতে চলছে, পারে। রাশিয়ার সাথে চলছে আলোচনাটা, চলছে বিভিন্ন জায়গায় চলছে। রাশিয়ার সাথে চলছে। না, এবং রাশিয়ার সঙ্গে সেই নোভাভ্যাক্সের- খবরই না, আমান ভাই আমি জানি রাশিয়ার সঙ্গে সেই খবরই নাই, সেই সক্ষমতার জায়গা নাই, বিভিন্ন- এবং রাশিয়ানরা নিজেরাই ভ্যাকসিন না। নিচ্ছে না, এবং না, তারা এটা দিতেও ওইটা পারছে আমাদের না। দেশে, এর মধ্যে ফাঁক ওইটা আছে আমাদের- আসলে রাশিয়ান ভ্যাকসিনের চুক্তি নিয়ে। ওইটা আমাদের দেশে তৈরি করা যায় কিনা, কিন্তু অন্যান্য জায়গায়ও এই চলছে। ইভেন অ্যাস্ট্রাজেনেকাও আমাদের দেশে তৈরি করতে পারি কিনা সেই জি। ব্যবস্থাপনা ডাক্তার মোস্তাক যদি বলেন শেষ 2 মিনিট। নোভাভ্যাক্সের কথাটা একটু বলেন খন্দকার মেহেদী, নোভাভ্যাক্সের কথাটা একটু আচ্ছা, বলেন। নোভাভ্যাক্সের জি, আলোচনাটা জি। মেক্সিমকোর সাথে চলছে, আমি জানি, এটা বলতে আসলে চুজ করা দরকার। নোভাভ্যাক্সটা কিন্তু প্রোটিন ভ্যাকসিন, এটা বাংলাদেশ এটা সহজে তৈরি করতে পারে, এবং নোভাভ্যাক্স কিন্তু এখন অনেকটা ওপেন, কারণ তাদের ভ্যাকসিনটা অন্যান্য দেশ অতটা আপটেক করবে না। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে তারা যেহেতু দেরিতে আসছে, অন্যান্য যে ডেভেলপড কান্ট্রি যারা বেশিরভাগ ভ্যাকসিন একসাথে কনজিউম করছে, সো আমরা কিছুটা সুবিধাজনক পজিশনে থাকবো যদি আমরা তাদেরকে অ্যাপ্রোচ করি, এবং আমরা কোনো ভাবে যদি নোভাভ্যাক্স, আরেকটা হইতেছে যে আপনার নোভাভ্যাক্সের মতোই প্রোটিন ভ্যাকসিন আরেকটা কোম্পানি আছে, সেটা হচ্ছে আপনার ভুলে গেলাম নামটা, কিন্তু বাংলাদেশে কয়েকদিন আগে তারা জি। শুরু করতে চেয়েছিল ট্রায়ালটা, কিন্তু Sanofi। পরে আর হ্যাঁ সানোফি, তাদের ভ্যাকসিনটাও প্রোটিন ভ্যাকসিন। সো এইদের কিন্তু অ্যাপ্রোচ করা এখন এই খুবই দুটোর জন্য জরুরি। কোন দেশের সঙ্গে বাংলাদেশের কথা বলতে হবে, কাদের সঙ্গে কথা বলতে হবে?
এটা ওদের যে ইউরোপিয়ান সানোফির বাংলাদেশের অফিস রয়েছে, সানোফির নোভাভেক যদিও নতুন কোম্পানি, বাট তারা কিন্তু এখন মানে ওপেন, এটা বাংলাদেশ গভর্নমেন্ট ইচ্ছা করলে অ্যাপ্রোচ করতে পারে। জি, একটা মোস্তাক যদি বলেন শেষ 2 মিনিট করণীয় কি আমাদের? ধন্যবাদ। আমি যেটা বলতে যাচ্ছি যে ভারতে কেন তারা পারল না, দেখেন আমাদের দেশে কিন্তু এই সমস্যাটা আছে যে হাসপাতাল কেন্দ্রিক চিকিৎসা নির্ভর শুধুমাত্র যদি করি তাহলে এই মহামারী ঠেকানো যাবে না। আমাদের জনস্বাস্থ্য কেন্দ্রিক যে ব্যবস্থা, অর্থাৎ রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য উন্নয়ন, এই প্রিভেনশন অ্যান্ড হেলথ প্রমোশন ভিত্তিক যে জনস্বাস্থ্য কাঠামো বাংলাদেশে যে আপনারা বললেন যে আছে, এটাকে কাজে লাগাতে হবে। শহরাঞ্চলে এটা একেবারেই কার্যকরী নাই, শহরাঞ্চলে কোনো কাঠামো নেই। রোগ প্রতিরোধ করবার জন্য যদি আমরা সর্বশক্তি নিয়োগ না করি, করোনার সংক্রমণ ঠেকানোর জন্য প্রত্যেকটা রোগীকে আইসোলেশনে নেওয়া, তাদেরকে পরিবারকে কোয়ারেন্টাইনে নেওয়া এবং তাদেরকে চিকিৎসার আওতায় টেলিমেডিসিন হোক বা ফিল্ড হাসপাতাল হোক, ফিল্ড হাসপাতাল খুবই বেশি দরকার। তাহলে আমরা সমস্ত রোগীকে যাদের বিধি লক্ষণযুক্ত আছে তাদেরকে আমরা একটা ব্যবস্থাপনার মধ্যে রাখতে পারি, সংক্রমণটা ছড়াবে না। এই শুধুমাত্র হাসপাতালের উপর যদি নির্ভর করে, ভারতে প্রাইভেট সেক্টর বুমিং সেক্টর, সেই প্রাইভেট সেক্টর তারা চেষ্টা করেছিল যে এই মহামারীর নেতৃত্ব দেবে, কিন্তু তারা সঙ্গত কারণে ব্যর্থ হয়েছে। টিকাদান ক্ষেত্রে তারা প্রাইভেট সেক্টর চেষ্টা করেছিল আপার হ্যান্ডে যেতে, তারা সঙ্গত কারণে ব্যর্থ হয়েছে। কাজে এই হজবরলটা বাংলাদেশে হতে পারে যদি এখানে প্রাইভেট সেক্টর আপার হ্যান্ডে যায় এবং শুধুমাত্র হাসপাতাল কেন্দ্রিক পরিকল্পনা যদি করি। মহামারীর নিয়ন্ত্রণের প্রস্তুতি কি আমরা জিজ্ঞেস করলে আমরা বলি আমাদের এতগুলো আইসিইউ আছে, এতগুলো নেজাল ক্যানুলা, অবশ্যই এগুলো দরকার আছে, কিন্তু তার চেয়ে বেশি দরকার আমাদেরকে কোয়ারেন্টাইন করবার জন্য কয়টা সেন্টার করেছি আমরা, কন্ট্যাক্ট ট্রেসিং করার জন্য কতটা জনবল করেছি আমরা রোগীদেরকে আইসোলেশন করবার জন্য কতজন ভলান্টিয়ারকে ট্রেনিং দিয়েছি। এই জনভিত্তিক কাজ যদি আমরা বাংলাদেশে না করি, আমাদেরও কিন্তু একই অবস্থা হতে পারে। এটা আমাদের মাথাতে একেবারেই নেই, ফলে বিপর্যয়টা ওখানেই হবে। এটা আমাদের চিন্তার দ্বন্দ্বতা বলে আমি বলবো। রুহুল হক স্যারকে বলবো, স্যার আপনি মন্ত্রী ছিলেন, আপনি জানেন যে কিভাবে জনস্বাস্থ্য ভিত্তিক কাজ করতে হয়, বিশেষ করে শহরাঞ্চলে ঘনবসতি এলাকায়। এটা আজকেই করা সম্ভব। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা স্বাস্থ্য নিয়োগ দেই। চৌধুরী লাস্ট 30 সেকেন্ড যদি বলেন আমরা শেষ করবো। আচ্ছা, আমি শেষ কথা যেটি বলবো সেটি হচ্ছে, আমরা চিন্তা করছি কোরবানির ঈদ করতে পারবো কি পারবো না। দেখুন, গত 3 সপ্তাহে করোনার রেখাচিত্র যেভাবে দৃঢ় মানে একই গতিতে উপর দিকে যাচ্ছে, যদি এই গতিটা চলে তাহলে কোরবানি ঈদ করার ভাবনাটা অনেক পরে, তার আগে একটি বিপর্যয় তৈরি হবে, যার মধ্য দিয়ে জনজীবনে এক বড় ধরনের একটি, আমরা চাই সবাই মিলে সেই বিপর্যয় যেন আমরা ঠেকাতে পারি। আপনাদেরকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল আজ এ পর্যন্তই। অনুষ্ঠানের পুনঃপ্রচার হবে সকাল 7:30 ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে সবাই মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়